হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই শুনতে পাচ্ছি? জি ভাই, শোনা যাচ্ছে। জি ভাইয়া। আচ্ছা। ওকে। তো আমরা কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ শুরু করব। সবাই ক্লাসে জয়েন করুক। আমরা একটু ওয়েট করি। আর এর মাঝখানে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, লাস্ট ক্লাসের কোনো টপিক বা আজকের আহ, নতুন কোনো প্রশ্ন যদি থাকে, নতুন কোনো টপিকে করতে পারি। আহ, আমরা 1-2 মিনিট ওয়েট করবো আর কি, সবাই আস্তে আস্তে। সো এর মাঝখানে কেউ কোয়েশ্চেন করতে পারেন চাইলে। সালাম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই। ভাই আমার ওই ভাই ভাই ওই ইয়েতে আপনি যেটা দিছিলেন ভাই ওই কন্টেস্ট থেকে বা মাত্র ভাই আমি ভাই দুইটা করছি, কিন্তু ভাই একটা সাবমিট করতে পারতেছিলাম না, সবগুলি ইরোর দেখাইতেছিল ভাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আপনি মেবি বলছিলেন আমাকে। আচ্ছা, আমি অ্যাকচুয়ালি বুঝি নাই ইস্যুটা, মানে কিরকম ঘটনা, আমাকে একটু এক্সাম্পল দেন। লাইক কোন প্রবলেমটা আমাকে একটু যদি বলেন, আপনার কোডটা একটু দেন। প্রথম প্রবলেমটাই ভাই, আমি কি আবার ভাই কোডটা কি সেন্ড করবো ভাই? হ্যাঁ হ্যাঁ, আমাকে যদি একটু দেয়া যায় কোডটা, কোন একটা লিংকের মাধ্যমে যদি দিতে পারেন, লিংক মানে কোড শেয়ারিং সাইট যেগুলো, সেগুলোর মাধ্যমে আমাকে কোডটা একটু দেন, আমি এটা দেখি এখান থেকে সাবমিট করলে কি বলে আমার এখান থেকে। আচ্ছা, ঠিক ঠিক আছে, আমি পাঠাচ্ছি ভাই। ওকে ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই। ভাই, একটা কথা বলতে চাচ্ছি দিবেন? জি ভাই বলেন। ভাই, মানে ভাই প্রবলেম গুলো মানে প্রথম দিকের গুলো ভাই একটু ইজি আছে, শেষের দিকের গুলো মানে অনেক কঠিন, মানে আমার পারপাস আমার থেকে অনেক কঠিন লাগতেছে ভাই। আচ্ছা। আহ, ভাই এটা মানে act- কোর্সটা হচ্ছে ভাই মানে বিগিনার, কিন্তু ওইগুলো দেখে আমার খুব লাগতেছে অনেক অ্যাডভান্স অ্যাডভান্স ভাই। জি ভাই, আহ, আমরা তো বিগিনার, আচ্ছা। অত কঠিন তো। ওকে। সো কিছু কথা, মানে সলিড কথাবার্তা বলি এখন। হ্যাঁ, মানে কেউ যদি হার্ট হন আমাকে বলবেন, কিন্তু আমি কিছু কথাবার্তা বলবো যেগুলো ফ্যাক্ট, যেগুলো আপনাদের ধরেন আপনারা লাইফে যদি বড় হইতে চান বা আহ, জিনিসপত্র একটু শিখতে চান, তখন এই মেন্টালিটিটা খুব কাজে লাগে। দেখেন, কোনোদিন নিজেদেরকে, পয়েন্ট নাম্বার ওয়ান, কোনোদিন নিজেদেরকে ছোট ভাববেন না। আপনারা একটা বিগিনার কোর্সে আসছেন, দ্যাট ডাজ নট মিন আপনারা আজীবন আপনাদেরকে একদম নর্মাল কোনো প্রবলেম বা এরকম প্রবলেম দেওয়া হবে যেগুলো অলরেডি ক্লাসে এক্সপ্লেন করা হইতেছে বা সামথিং। একটা কথা আমি একটু ক্লিয়ারলি বলি, লাস্ট ক্লাসে বা তার আগে আমি কিন্তু এটা মেনশন করছিলাম যে আমাদের যখন কন্টেস্ট দেওয়া হবে, এরকম 1-2-3টা প্রবলেম থাকবে, যে প্রবলেমগুলা আহ খুব একটা ইজি হবে না। এই প্রবলেমগুলো থাকবে, এরকম ভাবে দেওয়া হবে ইন্টেনশনালি যেন আপনারা সেগুলো চিন্তা করতে পারেন, আপনারা চিন্তা করেন। এক্সপেকটেশন এরকম থাকবে না যে আপনারা সলভ করে ফেলবেন। এক্সপেকটেশন থাকবে প্রবলেমগুলো আপনারা চিন্তা করবেন। এবং দেখেন, আপনারা যারা বলতেছেন যে প্রবলেমগুলো মানে বিগিনার লেভেলের মধ্যে পড়ে না, এটা কিন্তু ভুল। অলরেডি 4-5 জন 6 জন এই প্রবলেম এখানে সলভ করে ফেলছে, এবং অনেকে ভাবতেছেন যে মেবি এটা দেখে আমাদের হতাশ হয়ে যাওয়া উচিত, কারণ তারাও বিগিনার করছে, আমরাও বিগিনার করছে, তারা সলভ করে ফেলতেছে, আমরা পারতেছি না, মেবি তাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে। প্রোগ্রামিং কন্টেস্টে এটাই হয়। এটা পরীক্ষার হল না ভাইয়েরা। যারা এটাকে পরীক্ষার হল ভাবতেছেন, যে এখানে যত প্রশ্ন থাকবে সব আপনার হচ্ছে কি বলে, আপনার দখলে থাকবে। আমাদের পরীক্ষা কি হয়, আমাদের তো একাডেমিক স্ট্রাকচারের অবস্থা খুবই খারাপ। দেখা যায় পরীক্ষার হলে আমরা যখন যাই, তার এখনকার তো বেশিরভাগ সময় তো প্রশ্ন ফাঁস তো আছেই। একটা জিনিস আমরা আগে থেকে জানি যে প্রশ্নের প্যাটার্ন কিরকম হবে, আমরা আগে থেকে জানি প্রশ্ন কোন জায়গা থেকে কি টাইপের প্রশ্ন আসবে। অনেক জায়গায় স্যাররা তো বলেই দেয় ডাইরেক্ট পরীক্ষার আগে যে এই চ্যাপ্টার পড়বা, এই অনুশীলনের প্রশ্ন পড়বা, তোমাদের কমন পড়বে। রিয়েল লাইফে অ্যাটলিস্ট প্রোগ্রামিং এর ক্ষেত্রে তার ধারের কাছেও নাই। আপনি 90% টাইমে আনসিন প্রবলেম সলভ করবেন, যে প্রবলেম আপনি আগে কোনোদিন দেখেনও নাই, চিন্তা করা তো দূরে থাক। সো এরকম প্রবলেমই প্রোগ্রামিং কন্টেস্টে আসে। আপনাকে এই ধরনের এনভায়রনমেন্টের মধ্য দিয়ে প্র্যাকটিস করতে করতে সামনে আগাইতে হবে। এই যে যারা বলতেছেন লাস্টে, মানে ব্যাপারটা হচ্ছে প্রবলেম নাম্বার আই বা জে নিয়ে অনেকের মেবি কনফিউশন। প্রবলেম নাম্বার জে এর কথা যদি বলি, মানে প্রবলেমটা সলভ করতে জাস্ট একটা কনসেপ্ট মাথায় থাকা লাগে। কনসেপ্টটার নাম হচ্ছে ফ্যাক্টোরিয়াল মানে কি, দ্যাটস ইট। আপনি যদি ফ্যাক্টোরিয়াল কি জিনিস সেটা বুঝেন, বাকি জিনিসটা সলভ করতে কোনো আহামরি ডেটা স্ট্রাকচার বা খুব কমপ্লিকেটেড কোনো লজিক কিচ্ছু লাগে না। এই যে যারা যেই কয়জন এখানে আছে, 5 জন যারা সলভ করছেন, এবং 8 জন প্রবাবলি না, টোটাল 8টা সাবমিশন আসছে, এর মধ্যে 5টা একসেপ্টেড, ডিফারেন্ট ডিফারেন্ট 5 জন একসেপ্টেড করছেন। তারা তো ক্লাসে আছেন, তারা প্রবাবলি আমার সাথে একমত হবেন। প্রবলেম নাম্বার যে সলভ করতে কি আপনাদের খুব বেশি কোনো আহামরি কোনো লজিক অ্যাপ্লাই করা লাগছে সেখানে, যারা সলভ করছেন?
মানে এখানে হচ্ছে মানে ওইটার সাথে আরেকটা জিনিস মাথায় রাখতে হয়। ফ্যাক্টোরিয়ালটাকে স্টোর অ্যারেতে স্টোর করে রাখতে হচ্ছে। হ্যাঁ, ওই রাইট। ম্যাক্সিমাম কত পর্যন্ত হচ্ছে ওই ভ্যালুটা, মানে ম্যাক্সিমামটাকে মানে না যায়, মানে ম্যাক্সিমাম যে একটা ভ্যালু আছে 10⁻18, এটা হ্যাঁ। কত ফ্যাক্টোরিয়াল পর্যন্ত হয়, এটা যদি কেউ মাথায় নিয়ে ওইভাবে আগায় তাতেই হয়ে যাবে। মানে বেশি কাজ খুব নাই, অল্প একটু বেশি কাজ। কিন্তু কাজ নাই এখানে, জাস্ট মেইন প্রবলেমটার হচ্ছে কি বলে কি অবজারভেশন হচ্ছে, মানে প্রবলেমটা যদি সলভ করতে যান, মেইন যে একটা ফার্স্ট জিনিস লাগবে সেটা হচ্ছে বেসিক, মানে আপনি যেটা না জানলে হয়তো বা আগাইতেই পারবেন না, সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল। ওকে, আপনি ফ্যাক্টোরিয়াল যদি জানেন বাকি আর কিছুই থাকে না এখানে, আপনাকে তখন চিন্তা করা লাগবে। আপনি যদি অবজারভেশন স্কিল আপনার মধ্যে গড়ে না উঠে, বা আপনি যদি চিন্তা করতে না চান যে ওকে আমি একটা ডেটা স্ট্রাকচার শিখলাম, ডেটা স্ট্রাকচারটার নাম হচ্ছে অ্যারে, আমি ডেটা স্ট্রাকচার শিখলাম, ডেটা স্ট্রাকচারটার নাম স্ট্যাক, স্ট্যাক থেকে হচ্ছে পুশ করলে পপ করলে লেটেস্ট এলিমেন্টটা বের হয়, এইটা ভাইয়া এনাফ না। আপনাকে আরো অনেক ইন্টারনালস বুঝতে হবে, আপনাকে জিনিসটা ভিজুয়ালাইজ করার মতো ক্যাপাবিলিটি আপনার মধ্যে নিয়ে আসতে হবে। লেটস সে আপনি প্রবলেমটা দেখলেন, আপনি ফার্স্ট ডে স্টেটমেন্ট পড়লেন, পড়ার পর আপনি বললেন ওকে কি প্রবলেম বুঝলাম না, xi লেস দেন xi+1 কি মিন করলো। এইখানে জাস্ট যেটা মিন করছে, আপনাকে একটা সংখ্যা দেওয়া হবে, সংখ্যাগুলোকে আপনি কিছু ফ্যাক্টোরিয়ালের যোগফল আকারে প্রকাশ করবেন, এবং কখনোই দুইটা ফ্যাক্টোরিয়াল সেম হবে না, মানে 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 ফ্যাক্টোরিয়াল এভাবে দুইটা সেম ফ্যাক্টোরিয়ালকে লিখতে পারবেন না। এটা এখানে গ্যারান্টিড বলে দিছে, মানে যে ফ্যাক্টোরিয়াল গুলোর যোগফল আকারে লিখবেন, সহজ কথায় তারা ইনক্রিজিং অর্ডারে থাকবে, সো কেউই সেম হবে না। তো আপনারা এইটুক পর্যন্ত দেখে অনেকে ভাবছেন প্রবলেমটা মেবি অনেক বেশি ডিফিকাল্ট, তখন একটু মাথায় চিন্তা করা উচিত যে আমাকে যে এন সংখ্যাটা দিবে, সংখ্যাটা কত বড় হইতে পারে। আমাদের কাছে লং রেঞ্জে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 10⁻18, এটাও আমরা একেবারে ফার্স্টের দিকে মোটামুটি দেখে আসছি। সো 10⁻18, এখন আপনি ফ্যাক্টোরিয়াল চিন্তা করতে থাকেন, আপনি সর্বোচ্চ সবচেয়ে বড় ফ্যাক্টোরিয়াল এই রেঞ্জের মধ্যে কত পাবেন। সবচেয়ে বড় ভ্যালিড ফ্যাক্টোরিয়াল হচ্ছে 19, এখানে 19-এর বেশি আপনি মুভ করতে পারবেন না। 20-এ যদি যান সেটা 10⁻18 ক্রস করে, প্রবাবলি 2 × 10⁻18 এর মতো হয় 20 ফ্যাক্টোরিয়াল। সো যেহেতু এখানে 10⁻18 পর্যন্ত, দ্যাট মিন্স 0 থেকে 19, এই 20টা ফ্যাক্টোরিয়াল নিয়ে আপনার যত খেলা, এদেরকে সামহাও যদি আপনি কম্বাইন করতে পারেন, আপনি সলিউশন পাওয়া যাবেন। এরপরের কাজ হচ্ছে আরো সিম্পল, এরপরে এইটুক পর্যন্ত যদি কেউ অবজারভেশন বের করে ফেলে যে ওকে 20টা নাম্বার নিয়ে আমার সমস্ত খেলা, তারপরের কাজ কি? তারপরের কাজ হচ্ছে জাস্ট সবচেয়ে বড় ফ্যাক্টোরিয়ালটা থেকে একটা করে পিক করে চেক করে দেখা যে ওকে কি আপনি ইনক্লুড করতে পারেন কিনা। দ্যাট মিন্স এই যে ধরেন কথার কথা, আপনি কত নিয়ে খেলতেছেন এখন, ধরেন আপনি 11 নিয়ে খেলতেছেন, ওকে 11। তো আপনি জানেন 0 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1, 1 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1, 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2, 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6, 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 24, 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 120। সো আপনি দেখেন আপনি কি কখনো 5 ফ্যাক্টোরিয়াল এখানে ইনক্লুড করতে পারবেন 11-এর জন্য? সম্ভব? মানে 11-র মানে আপনি যদি 11-কে এক্সপ্যান্ড করেন এই ফ্যাক্টোরিয়ালের সামেশন হিসেবে, সেখানে কি কখনো 5 ফ্যাক্টোরিয়াল আসতে পারে? 5 ফ্যাক্টোরিয়াল প্লাস সামথিং সামথিং, এটা কি সম্ভব? এটা সম্ভব না, কারণ 5 ফ্যাক্টোরিয়াল মানেই হচ্ছে 120। 11কে যদি আপনি কিছু সংখ্যার যোগফল হিসেবে প্রকাশ করতে চান, সেখানে 120 তো কখনোই আসবে না, কারণ 120 তো 11 থেকে বড়। সো 5 ফ্যাক্টোরিয়াল বাদ, 4 ফ্যাক্টোরিয়ালও বাদ, কারণ 24। 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6। সো 3 ফ্যাক্টোরিয়ালকে আপনি গ্রিডিলি নিয়ে আসলেন, আপনার আর কোনো টেনশন নাই, আপনি জানেন যে অ্যাটলিস্ট 3 আসবে। আচ্ছা, দেন আপনার এই 11 ফ্যাক্টোরিয়াল, 11-র মধ্যে 3 ফ্যাক্টোরিয়াল মানে 6 অলরেডি চলে গেছে, বাকি কত আছে ভাইয়া? বাকি আর কত আছে? 11 থেকে যদি 3 ফ্যাক্টোরিয়াল চলে যায় কত থাকে? 5 থাকে, রাইট? সো আমি ট্রাই করব এই 5 থেকে নেক্সট বানানো যায় কিনা। অনেকটা রিকার্সিভলি আপনি কনস্ট্রাক্ট করতেছেন, বাট যদিও রিকারশন লাগে না এখানে। সো আপনি 5 কনস্ট্রাক্ট করার ট্রাই করতেছেন, ওকে আপনি আবার আগের মতো সেম কাজ আপনি আবার আগের মতো করেন। আপনি জানেন যে 5 ফ্যাক্টোরিয়াল কখনো এখন আর কন্ট্রিবিউট করার কোনো চান্স নাই, 4 ফ্যাক্টোরিয়ালও নাই, 3 ফ্যাক্টোরিয়ালও নাই, কারণ অলরেডি 3 ফ্যাক্টোরিয়াল বসে গেছে। সো আপনি 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ট্রাই করলেন, ওকে 2 ফ্যাক্টোরিয়াল আপনি বসাইলেন, কারণ 2 ফ্যাক্টোরিয়াল বসানো যায়। সো এখান থেকে আসে 6, এখান থেকে 2, মোট হইলো 8। তো
আপনার এখনো বাকি আরো দরকার হচ্ছে 3, কারণ আরো 3 হইলে সেটা 11 হয়। সো আপনি নেক্সট বসানো ট্রাই করলেন, আপনার হাতে অ্যাভেলেবল আছে জাস্ট 2 জন, আর কেউ নাই, কারণ আপনি অলরেডি এদেরকে চেক করে ফেলছেন, যাদেরকে যাদেরকে অ্যাভেলেবল তাদেরকে বসায় ফেলছেন। নতুন আরেকটা 2 বসাইতে পারবেন না, কারণ সেম জিনিস 2বার বসানো যাবে না। তো আপনি এবার কি করলেন, আপনি এবার 1 কে নিয়ে আসলেন, যে 1 ফ্যাক্টোরিয়াল যেহেতু বসানো যায়, সো বেটার আমি 1 কে আনি। আচ্ছা 1 কে আপনি আনলেন, সো 1 হইলো, বাকি থাকে কত আর কত থাকবে আপনার 11 2 পর্যন্ত পৌঁছাইতে? আরো লাগে 2। সো আপনি এখন আপনার হাতে অ্যাভেলেবল কত? 0, রাইট? 0 ছাড়া আপনার হাতে আর কিছু নাই। সো আপনি বসাইলেন, বাট স্টিল আপনি দেখেন আপনি এখনো 1 বাকি আছেন, আপনার আপনার এখনো আপনি 11 পর্যন্ত যাইতে পারেন নাই, আপনার যোগফল হয়েছে 10, রাইট? এই যে আপনি কনস্ট্রাক্ট করার ট্রাই করলেন, হইল না, এটাই হচ্ছে সেই ইম্পসিবল কেসটা। আমি কি বুঝাইতে পারছি? যদি কখনো কোনো সংখ্যাকে এভাবে রিপ্রেজেন্ট করা যায়, আপনি সাকসেসফুলি তাকে এইভাবে কনস্ট্রাক্ট করে ফেলতে পারবেন। এটা একটা সিম্পল অবজারভেশন থেকে বের করা যায়, যারা সলভ করছে তাদের সবার সেম অবজারভেশন ছিল। সো আপনাকে জাস্ট যে কাজটা করতে হবে, প্রবলেম ফার্স্টে দেখেই আমি ইন্টেনশনালি এই প্রবলেমটা দিছি, এটা একেবারে আমি বলবো না যে খুবই সহজ প্রবলেম, এই প্রবলেমটা মোটামুটি, কিন্তু প্রবলেমটাতে মেইন পার্ট যেটা সেটা হচ্ছে আপনি আপনার ব্রেইনকে চিন্তা করানোর মতো মানে ক্যাপেবল করতে পারেন কিনা। জাস্ট একটা প্রবলেম দেখবেন, আপনি ভাববেন যে ওকে এটা আমার কমন কোনো কিছুর বাইরেও কি হইতে পারে কিনা, বা ওকে এটার মধ্যে কোনো স্ট্রেট, আমি একটা প্রবলেম স্টেটমেন্ট পড়তেছি, লেটস সে আমার কাছে এই প্রবলেম স্টেটমেন্টটা আছে, এটা দেখে আমি আমার মাথায় কি আসতে পারে ফার্স্টে, রাইট? সো এটা ভাবা লাগবে, আমাকে ভাবতে হবে যে এখানে এন এর ভ্যালু বা আমাকে ইনপুটে যে ভ্যালুগুলো দেওয়া হবে সেই ভ্যালুগুলা দিয়ে আমার ভ্যালিড কতগুলা হাইয়েস্ট কম্বিনেশন হইতে পারে। এই ধরনের চিন্তা ভাবনা যদি আপনি করতে পারেন, প্রবলেমটা তুলনামূলকভাবে সহজ হয়ে যাবে। সো আমি দেখেন, সত্যি কথা বলতে কেউ পার্সোনালি নিয়েন না, অ্যাটলিস্ট আমি চাই এখানে যতজন আছেন প্রত্যেকে অ্যাকচুয়ালি কোডিংটাকে পছন্দ করে সামনে আগান এবং আপনারা ভালো করেন। মানে আমি এই জিনিসটাতে পার্সোনালি অনেক বেশি প্যাশনেট, এই কারণে এখনো এখানে ইফোর্ট দিতেছি, এবং আমি চাই মানে আপনাদেরকে, মানে কি বলে ওটাকে, অনেক সময় আর্মি ট্রেনিং এ কি হয়, মানে হচ্ছে অনেকে অনেক কড়া ভাবে হচ্ছে শাসন করে বা সামথিং, মানে আমার পক্ষে তো ওইভাবে পসিবল না, বাট আমি এত কড়া কেন হইতেছি আমার কথায়, রিজন হচ্ছে যে আমি এই ব্যাপারটাই সিরিয়াস, এবং আমি চাই যে আপনারা আপনাদের বেস্টটুকু দেন। যখন আপনারা ফার্স্টেই হতাশ হন যে ভাই এত কঠিন প্রবলেম কেন, বিগিনার হ্যান ত্যান, এটা খুবই অপছন্দনীয় একটা কথা, এবং এটা আমার থেকেও বেশি প্রবলেম হবে আপনাদের। কেন? কারণ আপনার ব্রেইনে যদি এটা সেট আপ হয় যে এটা অনেক কঠিন, এটা আমি পারবো না, দ্যাট মিনস আপনি এটা কোনোদিনই পারবেন না। আমি কি পয়েন্টটা বুঝাইতে পারছি যে আমি আসলে কি বলতে চাইছি? মানে কোন একটা প্রবলেম যখন সামনে আপনাদের আসবে, তখন আহ, আসলে কিভাবে এটাকে অ্যাপ্রোচ করা লাগে। এবং প্রবলেম নাম্বার আই নিয়ে যদি বলি, প্রবলেম আই কে সলভ করছে? জাস্ট 1 সেকেন্ড, আমার এখানে একটু সাউন্ড আসতেছে। ওকে, সো হ্যাঁ, কেউ কিছু বলতেছিলেন? সরি, আমি জাস্ট একটু আহ, জানালা আটকাতে গেছিলাম, সো এই কারণে কথা শুনতে পারিনি। ওকে, তো এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, প্রবলেম আই সলভ করছেন কারা কারা? 3 জন প্রবাবলি সলভ করছেন, রাইট? পৃথ্বী ভাই করছো, রেহান ভাই করছেন, শোভন ভাই করছেন। আচ্ছা, প্রবলেম আই আপনাদের কাছে কি মনে হয়েছে সলভ করার পর? আমি একটু শুনি, মানে ফার্স্টে কি মনে হয়েছিল, দেন সলিউশনটা যখন আপনারা অবজার্ভ করছেন তখন মাথায় কি আসছে যে ফার্স্টে হচ্ছে আমি ওই আপনাকে মানে এটা নিয়ে আপনার সাথে যে আমার মেসেজিং এর কথা হয়েছিল যে হুম, হুম, হচ্ছে হুম, আমি ফার্স্টে একটা লুপের মধ্যে আর হুম, একটা লুপ চালাচ্ছিলাম, তো হচ্ছে হুম, ওইটাতে তো দেখালো যে একটা হচ্ছে, তো হুম। তারপরে হচ্ছে আমি মানে এই কম্বিনেশনটা একটু খাতায় লিখলাম আসলে, মানে ওই 1 4 যাই দ্যাটস হোক দ্য ওই পয়েন্ট। আমি এই কথাটা শোনার জন্য আমি যে কোনো একজনকে বলতেছিলাম যে একজন অ্যাটলিস্ট আমার সাথে শেয়ার করেন যে সেই প্রবলেমটা কিভাবে সলভ করছেন। এই যে একটা প্রবলেম যখন সলভ হইতেছিল না, তখন আপনারা খাতায় লিখছেন,
এই কাজটাই অনেকে করে নাই। প্রবলেম স্টেটমেন্ট দেখে আপনারা মাথায় চিন্তা করা শুরু করছেন বা একদম স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে প্রবলেমটা অ্যাটাক করা শুরু করছেন। একদম স্ট্রেট ফরওয়ার্ড ওয়েটা কি ছিল শোভন ভাই? এই যে একটা নাম্বার এ থেকে বি পর্যন্ত লুপ চালানো এবং প্রতিটা হ্যাঁ। নাম্বারকে চেক করে দেখা যে সে কি ওই 3 দ্বারা বিভাজ্য কিনা, তাই না? জি ভাই, কিন্তু ওইটাই লুপ দিয়ে করছি। এটা একদম স্ট্রেট ফরওয়ার্ড। কিন্তু আপনি যদি এই স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে আগান এই প্রবলেমটা সলভ হবে? আপনি যত না ভাই, ডেটা হয় না। স্ট্রাকচার অ্যালগরিদম, হাজার কোটি বছরের এক্সপিরিয়েন্স হোক, যা মন চায় হোক, আপনি যদি এই স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে আগান কোনোদিনই এই প্রবলেমটা সলভ হবে না। আপনাকে বিগার পিকচার দেখা লাগবে। লাইক আপনাকে ওরা কি বলছে, একটা সিকোয়েন্স আছে 1 1 2 1 2 3 1 2 3 4 এভাবে এভাবে সামনে যাবে, এভাবে শুধু একটা সিকোয়েন্স বাড়তেই থাকবে। সো আমাকে বলে দিবে যে now you are given two integers a and b. You have to find the number of integers from eighth number to bth number which are divisible by 3. So for example, let a equals to 3, b equals to 5. So the numbers in the sequence are 1 2 3, এটা হচ্ছে 3 ডিজিট, 1 2 3 4 4 ডিজিট, 1 2 3 4 5 5 ডিজিট। এটার মধ্যে 1 2 3 আর 1 2 3 4 এরা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। সো রেজাল্ট হচ্ছে 2। ভালো মতো যদি কেউ এটা একটু খাতায় জাস্ট একে দেখতেন, ধরেন 1 এটা মেবি ফার্স্ট নাম্বার, এটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য না। সো আমি বললাম এটা বিভাজ্য না, এটা বিভাজ্য না। ওকে, এরপর আমি লিখলাম 1 2। আচ্ছা, 3 দ্বারা বিভাজ্যতার সূত্র মানে ফর্মুলাটা কেউ জানেন যে একটা সংখ্যা 3 দ্বারা বিভাজ্য কিনা? কিভাবে টের পাবো আমরা? ওইখানে যোগফল হচ্ছে 1 আর 2 এর যোগফল যদি 3 টা রাইট, তার যোগফলটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য হবে, রাইট? আচ্ছা, অত কমপ্লিকেটেড কেসও আমি না গেলাম, আমি এমনিতেই বের করলাম যে 1 2 কি 3 দ্বারা বিভাজ্য কিনা। ওকে, 1 2 3 দ্বারা বিভাজ্য, ঠিক দিলাম। তারপরে সংখ্যাটা কি 1 2 3, এটা কি হবে? 3 দ্বারা বিভাজ্য হবে কি হবে না? হবে। হবে। সহজ উপায় হচ্ছে একটা সংখ্যা 3 দ্বারা বিভাজ্য কিনা সেটা বের করার সবচেয়ে সহজ ফর্মুলা হচ্ছে ওই সংখ্যাটা সবগুলা ডিজিটকে যোগ দিয়ে দেখেন যে সংখ্যাটা আসে সেই সংখ্যাটা কি 3 দ্বারা বিভাজ্য হয় কিনা। সো 1 2 3 এটার ক্ষেত্রে 1 + 2 + 3 করেন 6, 6 নিজেই 3 দ্বারা বিভাজ্য। সো 1 2 3 3 দ্বারা বিভাজ্য। ওকে, সো আপনি নেক্সটে কি করলেন, 1 2 3 4 লিখলেন। এখন দেখেন আপনি জানেন 1 2 3 3 দ্বারা বিভাজ্য, রাইট? তাহলে 1 2 3 4 এর ক্ষেত্রে কি হবে? আপনি জাস্ট এই লাস্ট ডিজিটটা কি 3 দ্বারা বিভাজ্য কিনা এটা দেখলেই হয় না? কারণ 1 2 3 অলরেডি 3 দ্বারা বিভাজ্য, আপনি জানেন 1 2 3 কে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 আসবে, রাইট? তাহলে 1 2 3 4, এই যে আমি এটা বলতে চাইতেছি 1 2 3 4 কে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ যা আসবে, শুধু 4 কে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ তাই আসবে। কে কে একমত? জি ভাই। আচ্ছা, সো আমি জানি যে এখানে 1 2 3 4 এর ক্ষেত্রে অ্যান্সার হবে ডিভিজিবল না। বাট আমি যদি আরেকটু সামনে আগাই, সবাই একটু মাথায় রাখি 1 2 3 4 যখন আমি যোগ দিতেছি ভাগশেষ কত আসতেছিল? ভাগশেষ কত আসে? 1 এখান থেকে আমি একটা 1 পাই 5। এখন যদি 1 2 3 4 5 হয়, আমি তো জানি 1 2 3 এর ক্ষেত্রে ভাগশেষ 0, সো এটা নিয়ে কোনো কনসার্ন নাই। 4 এর ক্ষেত্রে 1 আসে, 5 এর ক্ষেত্রে ভাগশেষ কত আসে? 2। তাহলে এই 1 আর 2 যোগ দিলে আবার একটা 3 আসে, সো ভাগশেষ কত হবে 3 থেকে? আলটিমেটলি আবার 0, রাইট? সো 1 2 3 4 5 এইটাও 3 দ্বারা বিভাজ্য হবে। সেম ভাবে আমি যদি 1 2 3 4 5 6 এ যাই, এইটা আবার 3 দ্বারা বিভাজ্য। তার মানে আমি দেখতেছি এখানে একটা প্যাটার্ন চলে আসতেছে। প্যাটার্নটা কি রকম? বিভাজ্য না, তারপরে বিভাজ্য বিভাজ্য, বিভাজ্য না, তারপর আবার বিভাজ্য বিভাজ্য, সো বিভাজ্য না, দেন আবার বিভাজ্য বিভাজ্য, এরকম একটা প্যাটার্ন চলে আসতেছে। সো আলটিমেটলি আমার ওই নাম্বারটা কি 3 মানে 3 দ্বারা বিভাজ্য কি বিভাজ্য না সেটা আমার বেরো করা লাগতেছে না, একটা প্যাটার্ন মেনটেন করতেছে আলটিমেটলি, এবং এটা খুব ইজিলি প্রুফ করা যায় প্যাটার্নটা কেন ট্রু। আমি অলরেডি প্রুফটা কিছুটা আপনাদের দেখাই দিছি। সো এটার জন্য কিন্তু কোনো রকম কমপ্লিকেটেড কোনো স্কিল দরকার নাই আপনার। আপনাকে যে কাজটা জাস্ট করতে হবে, জাস্ট একটা কাজ করতে হবে। শোভন ভাই যে কাজটা করছেন, প্রবলেমটা উনি ফার্স্টে ব্রুট ফোর্স ট্রাই করছেন, আমি দেখছি উনি আমার সাথে শেয়ার করছেন যে ভাই একদম মানে বাচ্চাদের মতো যে ব্রুট ফোর্স উনি ফার্স্টে সেটা ট্রাই করছেন। ফাইন, করার পর উনি দেখছেন এটা টিএ লিখাইছে,
উনি জিজ্ঞেস করে নিছেন সামহাও এটাকে অন্য কোনোভাবে অপটিমাইজ করা যায় কিনা। ওনার যে কোয়েশ্চেনটা ছিল যে এটা কি ফাংশনে কনভার্ট, মানে আরেকটা ফাংশনে যদি নিয়ে যায় একটা লুপকে, টাইম কমপ্লেক্সিটি কমে কিনা, বা আরেকটা রিকারশনের প্রবল একটা কথা ছিল যে রিকারসিভ যদি আগাই তাহলে টাইম কমপ্লেক্সিটি কমে কিনা। আমি বলছি না, দুই ক্ষেত্রে কোনোটাতেই কমে না, উল্টা আরো কিছুটা খারাপ হইতে পারে, খুবই ছোট্ট একটা মার্জিনে এটা আরো খারাপ হবে। সো তারপর উনি খাতা কলমে ট্রাই করা শুরু করলেন যে ওকে, তার মানে এই স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে এটা হবে না। এই যে স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে হবে না এটা মাথায় আসার পর যে টার্নটা নিলেন, এটা ইম্পর্টেন্ট। নিয়ে খাতায় আঁকা শুরু করলেন, দেখলেন এই প্যাটার্ন চলে আসছে। এই যে যখন প্যাটার্ন আসছে, ওই যে ইউরেকা মোমেন্ট যেটা আর কি, এটাই হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামিং এর অ্যাকচুয়াল মজা। এখানে আপনি আগে থেকে কোনো প্রবলেমের ধরেন ওই প্রবলেমটা কিভাবে সলভ করতে হয় আপনি মানে একদম শুরুতেই আপনি সেটা জানবেন না। আপনি ফার্স্টে ভুল কিছু জিনিস ট্রাই করবেন, তারপর হঠাৎ আপনার মাথায় আসবে যে না আচ্ছা এটা তো এইভাবেও হইতে পারে, একটু চিন্তা করে দেখি তো। একটু চিন্তা করা শুরু করবেন, দেখবেন আস্তে 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 জটটা খুলতেছে। ওই পার্টটাতেই হইতেছে মজা, এবং ওই পার্টটাই আপনাকে আরো 10 জন যারা প্রবলেম সলভ করে নাই বা কম্পিটিটিভ প্রোগ্রামিং এর মধ্যে যারা ছিলেন না তাদের থেকে আপনাকে আলাদা করবে। সো আমি সবসময় আপনাদেরকে সাজেস্ট করব যে যেই প্রবলেমই আপনার সামনে আসুক, ইভেন যদি আপনাকে কেউ বলে যে এই প্রবলেম আপনি পারবেন না এখন, ভাই এটা ট্রাই করেন না, এটা অনেক কঠিন প্রবলেম, কেউ ট্রাই করেন না এখন, এটা পরে করেন, আপনার লেভেলে না। তাও একজন কম্পিটিটিভ প্রোগ্রামার যেটা করবে, বলবো আচ্ছা ঠিক আছে হয়তো বা আমার লেভেলে নাই, বাট প্রবলেমটা জাস্ট একটু রিডিং পড়তে তো ক্ষতি নাই, দেখি ওরা কি চাইছে, যে জিনিস মানে আমার লেভেলে নাই এরকম একটা প্রবলেম দেখে একটু পড়ে দেখি এটা কি অবস্থা। সুবিধাটা কি, আপনি প্রবলেমটা হয়তো বা পারবেন না, আসলেই পারবেন না, কিন্তু আপনি একটা বাউন্ডারি সম্পর্কে আপনি জানতে পারলেন, যে বাউন্ডারিটার ব্যাপারে আপনার কোনো ধারণা আগে ছিল না। আপনি অ্যাটলিস্ট এটা জানছেন যে আপনি আগে কি জানতেন না। সো আমি সবাইকে সাজেস্ট করি প্রবলেম, এই যে প্রবলেমগুলো এখানে দেওয়া হয়েছে, আমি অনেক চিন্তা ভাবনা করে প্রবলেমগুলো এখানে দিছি। আমি এক্স্যাক্টলি জানি কে কতটুকু জানে বা কার কতটুকু জানা উচিত, এবং আপনাদের প্রত্যেকের স্কিল আছে, এটা আমি জানি। আপনাদের স্কিল আছে, হয়তোবা অনেকে এত বছরের যেই একাডেমিক স্টাইল, আমাদের পড়াশোনার যে একাডেমিক আমাদের স্ট্রাকচারটা ছিল, ওইটা থেকে অনেকে হয়তো বা বের হইতে পারেন নাই এখনো। বাট অ্যাটলিস্ট এখন যেহেতু আমরা একটা কমন প্ল্যাটফর্মে আসছি, আমরা ওইখান থেকে বেরোবো। অ্যাটলিস্ট প্রোগ্রামিং এর ক্ষেত্রে আপনাকে বের হইতেই হবে, যদি বের হইতে না পারেন বিপদ। নট এক্স্যাক্টলি প্রোগ্রামিং বলবো না, আমি বলবো প্রবলেম সলভিং। কারণ বহুত প্রোগ্রামার আছে তারা প্রবলেম সলভার না, তাদের সামনে যখন প্রবলেম আসে তারা ভয় পায়। সো আমরা অ্যাটলিস্ট এখানে যারা যারা আছি আমরা কেউই ওই টাইপের হব না, এটা হইতেছে আমার কথা আর কি। ওকে, এখানে একজন ছিলেন ভাইয়া, ভাই একটা কোড শেয়ার করার কথা ছিল, ভাই একটু দেখেন যদি পসিবল হয় কোডটা শেয়ার করেন, আমি একটু দেখবো। ভাই আমি কোডটা শেয়ার করে দিছি ভাই, ওই যে ডিসকর্ডে? জি ভাই। ও আচ্ছা আচ্ছা, আমি এখনই দেখতেছি ভাই। কারো যদি আরো ফার্দার কোনো কোশ্চেন থাকে বলতে পারেন, হ্যাঁ, একটা মানে কোশ্চেন ছিল। শিওর ভাই, শিওর শিওর শিওর। ভাইয়া, দেখা যাচ্ছে কি প্রবলেম স্টেটমেন্টটা যখন আমি খাতায় করতেছি বুঝতে পারতেছি, কিন্তু এটা কোডে রূপান্তর করতে পারতেছি না। আচ্ছা, এটা প্রথম প্রথম ভাইয়া হবে, এটা কোনো সমস্যা না। ইভেন আমি বলি একটা কথা, আমি আম, এই গত 3 দিন, মানে 2 দিন বা 3 দিন আগে একটা প্রবলেম নিয়ে বসছিলাম। প্রবলেমটার না ভাই, আমি সিম্পল প্রবলেম, আমি কোড করতে পারি নাই, মানে আমার মাথায় সলিউশন আছে, আমি আমার অফিসে আর কি আমার এক ফ্রেন্ডকে বসে সলিউশনও বলছি যে আচ্ছা এইটাই সলিউশন আমি জানি, কিন্তু সামহাও আমার প্রবলেমটা না কোডে কনভার্ট হইতেছে না। এটা হয় মাঝে মধ্যে, এটা হয় কি আপনি যদি কোডিং প্র্যাকটিস অনেকদিন না থাকে বা আপনি নতুন হন, আমার ক্ষেত্রে যেটা হয়েছে আমি ছোট্ট একটা জিনিস মিস করতেছিলাম, সো ওইখানে আটকে গেছিলাম সামহাও। তবে এটা খুবই খুবই স্বাভাবিক, এটা হতাশ হওয়ার কিছু নাই। আপনি ধীরে 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 কোড করতে করতে সময় দিতে দিতে জিনিসটা ক্লিয়ার হবে। মোটামুটি যারা অনেকদিন ধরে প্রবলেম সলভ করতেছেন বা প্রোগ্রামিং করতেছেন তারা আমার সাথে এখানে একমত হবেন। আচ্ছা, ভাইয়ারটা এখানে কি ঝামেলা হয়েছে একটু দেখি। এই কোডটা করার পর সবার ফার্স্টে এখানে রিডান্ডেন্ট একটা জিনিস দেখতেছি, আমি এটাকে বাদ দিই। বিটস দিলে ভাই আর কিচ্ছু লাগবে না। আপনার কোড খুব সুন্দর, মানে সুন্দর বলতে গুছানো আর কি। ওকে, নাম্বারস ডট পুশব্যাক আই, ওকে ফাইন। আমি আগে এটা ব্লাইন্ডলি, আচ্ছা আপনি এন্টার এ নাম্বার দিছেন ফার্স্টে মেবি। আচ্ছা এটা কোন প্রবলেমটা, ওয়েট ভাই এটা কোন প্রবলেমটার জন্য কোড আমাকে বলবেন একটু? ভাইয়া প্রথমটা ভাইয়া। মানে পিকি এটার যেটা? জি জি ভাইয়া।
ওকে, গেট লাইন দিয়ে আচ্ছা আচ্ছা একটু ভাই কি সচরাচর যখন ই করেন মানে অন্য ল্যাঙ্গুয়েজে মেবি আপনি কোড করেন, রাইট? আমি ভাই সি শার্পে করতাম ভাই, আমার সেই C কারণে। sharp। আপনার কি পাইথনে এক্সপিরিয়েন্স আছে? না ভাই, না। আচ্ছা, আপনার কোড দেখে আমি কেন জানি পাইথন ভাবছি, কারণ যারা পাইথনের এক্সপিরিয়েন্সড কোডার তারা না ইনপুট নেওয়ার পরে স্প্লিট করে, কারণ ওরা আলাদা আলাদা ভাবে ইনপুট নেওয়াটা ওইভাবে দেখছি আমি পাইথন সাপোর্ট করে না। ইনপুট নেওয়ার পর এক লাইনে স্প্লিট করে করে নেওয়া লাগে। সো আপনি গেট লাইন দিয়ে যখন নিলেন তখন আমার মাথায় আসছে যে আপনি আসলে স্প্লিটের মতো একটা কাজ করছেন এখানে। না ভাই, আমি ভাই এই প্রবলেমটা আমি সি শার্পেও করছিলাম, মানে ওইটা স্প্লিট দিয়ে করছিলাম আর কি, স্প্লিট মেথড ইউজ করে আর কি, আচ্ছা আচ্ছা বিল্ট ইন। ঠিক আছে, আমি এটার মধ্যে বেশ কিছু প্রবলেম আছে, আমি আপনাকে ফাইন্ড আউট করে দিচ্ছি কই কি কি সমস্যা। আচ্ছা আমি এটা দিলাম, এটা সাবমিট করলাম, আমার তো ভাই সাবমিট হইলো। আপনি ল্যাঙ্গুয়েজ কোনটা দিছেন ভাই একটু দেখবেন? রং অ্যান্সার অর টেস্ট কেস 1, কারণ ওই যে এন্টার এ নাম্বার এটা আপনি অ্যাডিশনালি প্রিন্ট করছেন ভাই, এটা করা যাবে না, বুঝতে পারছেন? এটা করা যাবে না, সো আমি এটা বাদ দিই আপনার কোড থেকে। ভাই আমি ল্যাঙ্গুয়েজ দিয়েছিলাম GNU G++ 14.6.4.0, এটা আমি ভাই আপনি যেটা দিচ্ছেন আমি ওইটা দিই নাই। হ্যালো, হ্যালো। সবাই কি কথা শুনতে পাচ্ছি? হ্যাঁ। ভাই আমি আপনার কোনো কথা শুনতে পাচ্ছিলাম না ভাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমিও কারো কথা শুনতে পাচ্ছিলাম না আসলে। আচ্ছা, ডুপ্লিকেট সোর্স কোড, আচ্ছা ওকে ফাইন, হ্যাঁ ভাই এটি অ্যাকসেপ্টেড হয়েছে। আপনি এন্টার এ নাম্বার যেটা ওটা বাদ দিবেন, অ্যাডিশনাল লাইন প্রিন্ট করছেন সেটা বাদ দিবেন, এবং বাদ দেওয়ার পর আপনার কোড থেকে আপনি আরো দুইটা অ্যাডিশনাল হেডার ফাইল অ্যাড করছিলেন ভাইয়া, হ্যাঁ ওই দুইটা বাদ জি। দিবেন, বিটস একাই এনাফ, আর কিছু লাগবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে Okay? ভাই। আচ্ছা ওকে, এটার কিন্তু ভাই আরো অনেক সিম্পল একটা ওয়ে ছিল, সি প্লাস প্লাস এবার সি এর ক্ষেত্রে, ইভেন জাভাতেও সেম। আপনি আসলে জাস্ট এদেরকে আলাদা দুইটা ভ্যারিয়েবল ইনপুট নিতে পারতেন, আমি আপনাকে দেখাই। এই ধরেন এই কোডটা আপনি লিখছেন, আমরা এই কাজটা করতে পারতাম এটাতে, জাস্ট দুইটা ভ্যারিয়েবল নিতে পারতাম এক্স এন্ড ওয়াই, এদের দুইজনকে ইনপুট হিসেবে নিতে পারতাম। দেন আমি যদি দেখতাম যে এক্স এর কোনটা জানি শর্তটা একটা থেকে একটা বড় হওয়া লাগে মেবি, আচ্ছা বড় বা সমান হওয়া লাগে, সো যদি এটা হয় আমি প্রিন্ট করে দিলাম 1, আদারওয়াইজ আমি প্রিন্ট করে দিলাম 0, শেষ। এটাই ভাবেই করা যেত। মেবি আপনি ওই স্প্লিটের ব্যাপার যেটা ছিল মাথায় ছিল দেখে আপনি লাইনে ইনপুট নিয়ে কাজটা করছেন। জি ভাই, কারণ আমি ওই যে সি হ্যাঁ শার্প হ্যাঁ 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 স্প্লিট দিয়ে করছিলাম আর কি, ওই হ্যাঁ, এখানে আমার প্রথমে রাইট স্প্লিট চলে আসছিল মাথায় আর কি। রাইট, কোনো সমস্যা নেই, আপনার অ্যাপ্রোচে কোনো ভুল নাই, বাট ওই যে ডিফারেন্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে আসছেন দেখে ওই প্র্যাকটিসটা আর কি মানে এখানে আসছে, সো এটাতে কোনো ক্ষতি নেই, বাট এটা এইভাবেও চাইলে আপনি করতে পারবেন আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। গুড ট্রাই ভাই, ওকে থ্যাংক ইউ, ইউনিক সলিউশন পেলাম একটা। ভাই ওই জি ভাই বলেন। ভাই 2 নম্বর প্রবলেমটাতে এখানে মানে ইভেন আর অড কিনা চেক করতে হতো, তখন আমি ভাই 2 দিয়ে মানে মডুলাস করে মানে হ্যাঁ হ্যাঁ ইকুয়াল ইকুয়াল সমান কিনা চেক করছিলাম, হ্যাঁ এখানে ঠিক আমাকে আছে, দেখাচ্ছে রং 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 অ্যান্সার অন টেস্ট আনসার কেস 5। টেস্ট 5 মতো দেখাচ্ছিল হ্যাঁ এটা কি আচ্ছা ভাই বলেন তো, মানে কেউ কিছু বললেন না, আমি ভাইয়ের সাথে একটু কথাবার্তা বলি আর কি। একটা মজার কেস আছে এইখানে, ধরেন আপনি কেন অড ইভেনের কথাটা মাথায় আসলো ভাই, ইভেন হইলে কেন পসিবল একটু বলতে পারবেন? যদি একটা সংখ্যা জোড় সংখ্যা হয় কেন পসিবল আসলে, আপনি এখানে বলুন তো ভাই। বলছে হ্যাঁ জোড় সংখ্যা হলে কারণ 2 ভাগে ভাগ করে দিয়ে দিতে পারবে। হ্যাঁ হ্যাঁ ওই দুইটা ভাগও জোড় হবে, রাইট? যদি জোড় সংখ্যা হয় এরকম সম্ভব, তাই না? ঠিক। আচ্ছা এবার আপনি একটা এই সংখ্যাটার ক্ষেত্রে ট্রাই করেন তো, যদি ইনপুট হয় 2, আপনি কি এটাকে সমান 2 ভাগে ভাগ করতে মানে 2 ভাগে ভাগ করতে পারবেন? না ভাইয়া করা যাবে না। আচ্ছা রাইট, 1 2 এর ক্ষেত্রে পসিবল না, রাইট? জি ভাই এটাই কারণ ভাইয়া কর্নার দুই কেসটা হচ্ছে ছিল। প্রাইম নাম্বার। হ্যাঁ একে তো প্রাইম, দ্বিতীয়ত মানে প্রবলেমটার সলিউশন হচ্ছে এরকম যে n যদি একটা ইভেন নাম্বার হয় তাহলে এরা দুইজন অ্যান্সার হইতে পারে 2 আর n-2, তাই না? এরা দুইজন অ্যান্সার হইতে পারে, ঠিক? এন্ড n যদি জোড় সংখ্যা হয়
2 এবং n-2 দুইজনই জোড় সংখ্যা, দুইজনই ইভেন, কিন্তু n নিজেই যদি 2 হয় তাহলে অ্যান্সার আমার এখান থেকে কি চলে আসে? 2 আর 0, রাইট? 0 তো পসিবল না। এটাই একটা কর্নার কেস ছিল, জাস্ট 2 এর কেসটা আলাদাভাবে হ্যান্ডেল করলেই অ্যাকসেপ্টেড পাবেন। সো চেক করা লাগবে নাম্বারটা কি ইভেন কিনা এবং 2 অপেক্ষা বড় কিনা, তাইলে 1 মানে তাইলে হচ্ছে ইয়েস, আদারওয়াইজ অ্যান্সার হচ্ছে নো। ওকে, ভাইয়া এই সলিউশন করার জন্য কি লিংক লিস্ট প্রয়োজন পড়বে? লিংক লিস্ট লাগবে, রাইট? কিন্তু সত্যি কথা বলতে এই প্রবলেমটা সলভ করতে গেলে আপনাকে লিংক লিস্ট নিজ হাতে আসলে ইমপ্লিমেন্ট করতে হবে না, সত্যি কথা বলতে গেলে। আমি চাইও না কেউ লিংক লিস্ট এখানে নিজ হাতে ইমপ্লিমেন্ট করেন, কারণ এটা আপনাদের জন্য পেইনফুল হবে। লিস্ট বলতে সি প্লাস প্লাস একটা এসটিএল আছে আর কি, স্ট্যান্ডার্ড টেমপ্লেট লাইব্রেরি লিস্ট, যেটা অ্যাকচুয়ালি ডাবলি লিংক লিস্ট, মানে দুই দিক থেকেই আপনি ইটারেট করতে পারবেন। এবং সেখানে একটা মেথড আছে যেটাকে বলা হয় অ্যাডভান্স, নামই হচ্ছে অ্যাডভান্স, মানে লিস্ট ডট অ্যাডভান্স। আপনি যদি দেখেন এক্স্যাক্টলি ওই লিস্ট ডট অ্যাডভান্সই আপনার হচ্ছে এই মুভের কাজটা করে। এখানে মেইন ক্রিটিক্যাল পার্টটা হচ্ছে মুভ। এবং আমি সবাইকে রিকোয়েস্ট করব, প্রবলেম ই নাম্বার এটা অবশ্যই খাতা কলমে একটু বেশি মনোযোগ দিয়ে ট্রাই করেন। এই প্রবলেমটা অ্যাকচুয়ালি ইজি, কিন্তু আমার কাছে যেটা পার্সোনালি মনে হয় যে প্রবলেম স্টেটমেন্ট পড়ে সেটা খাতায় লিখে বুঝে সলভ করতে গেলে এই প্রবলেমটা সবচেয়ে কঠিন, এই কন্টেস্টে যত প্রবলেম আছে। এটা এটা হচ্ছে ভাই আমি অ্যাডভান্স এর মাধ্যমে মুভ করছি, ইরেজ ইনসার্ট সবই হচ্ছে, কিন্তু হুম। তারপর আসলে রং অ্যান্সার যে কিসের কারণে দেখাচ্ছে বুঝতেছি না। আচ্ছা ফাহিম ভাই, জি ভাইয়া। আচ্ছা আমি একটু দেখি আপনার কোডটা। জি আচ্ছা, তার আগে একটু দুইজন প্রবাবলি হাত তুলছেন, আমি তাদের কোশ্চেনটা একটু অ্যান্সার দিয়ে নিই। জি আকলাক ভাই, আচ্ছা ভাইয়া, 1 নাম্বার কোশ্চেনটাতে যাওয়া যাবে? এক নম্বর ওখানে কোশ্চেনটা। যেটা হ্যাঁ হ্যাঁ ওখানে যেটা বলা আছে যে এ এর মান ধরেন 10 থেকে বড় হতে পারবে না, এক্স এর মান, সরি এক্স ওয়াই এর মান হ্যাঁ হ্যাঁ 10 থেকে ছোট, 1 থেকে বড় 10 থেকে ছোট এর মধ্যে হতে হবে। এটা কি আমার কোডের মধ্যে কোনো কন্ডিশনালি বলে দেওয়া লাগবে? না 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 না, এটা মানে হচ্ছে মানে ব্যাপারটা এরকম যে ওরা আপনাকে যে এক্স আর ওয়াই দিবে এটা ওরা 1 থেকে 10-এর মধ্যে আপনাকে দিবে অলওয়েজ, এটার মানে হচ্ছে এটা। তো আপনাকে কিছু করা লাগবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, কারণ এরকম হয় অনেক সময় যে মানে এই এই প্রবলেম, এই সিম্পল প্রবলেমটা, এই পিকি ইটার প্রবলেমটা মানে লেজেন্ডারি লেভেলের হার্ড হয়ে যেতে পারে, জাস্ট কন্ডিশনটা এইভাবে যদি চেঞ্জ হয়। 1 থেকে বড় হবে and x আর y এর ভ্যালু 10 টু দি পাওয়ার 10,000 পর্যন্ত হবে। 10-এর জায়গায় জাস্ট 10 টু দি পাওয়ার 10,000 হয়ে গেল আর কি। এখন প্রবলেমটা কি আর আপনি ইন্ট বা লং লং ইন্টে নিয়ে কাজ করতে পারবেন? হ্যাঁ আচ্ছা ভাই, এখন তো পারবো না মানে। এখন কিন্তু পারবেন না। সো কনস্ট্রেন্টটা কিন্তু খুব জরুরি। বোনাস কোশ্চেন এটা, একদমই একদমই বোনাস। কেউ কি বলতে পারবেন তখন কি করা যায় আসলে? ভাই ওই যে গত ক্লাসে যে শিখছিলাম ওই যে শিফটার দিয়ে কাজ করা যাবে মনে হচ্ছে এটা। কোনটা ভাই? এই যে আপনি যে 10 টু দি পাওয়ার কত 10,000 লিখছেন, হ্যাঁ এটা হ্যাঁ ওই যে শিফটার দিয়ে করা যাবে মনে হচ্ছে। না, কেন করা যাবে না? কারণ Big 10 টু দি integer পাওয়ার ভাই। 10, রাইট, 10 টু দি পাওয়ার 10,000 এত বড় একটা সংখ্যা ও জি স্যার, জি ভাই, জিরো হয়ে যাবে। ইন্ট রেঞ্জেও সম্ভব না এত বড়। সো তখন একটু অবজারভেশন লাগবে যে আমাদের আসলে দরকার কি, এই জিনিসটা বের করা, রাইট? আমাকে এটা আমাকে এই কন্ডিশনটা ট্রু কিনা বের করা লাগবে, ঠিক না? আচ্ছা, এক সংখ্যাটা অনেক বড়, ঠিক না? এত বড় সংখ্যা কি আপনি ইন্ট বা লং লং ইন্টে ইনপুট নিতে পারবেন? না ভাইয়া। পারবেন না। তাহলে এর এর থেকে সহজ আইডিয়া কি, আপনি সংখ্যাটা কিভাবে ইনপুট নিলে আপনার জন্য সুবিধা? স্ট্রিং আকারে নিলে ভালো হয় না? রাইট ভাই, স্ট্রিং আকারে নেওয়া যেতে পারে। আচ্ছা, ইনপুটটা আমি এখন স্ট্রিং আকারে নিলাম। দেখেন একদম সিম্পল কিছু অবজারভেশন দেখেন, এক্স আর ওয়াই ইনপুটটা আমি স্ট্রিং আকারে নিলাম। এই 10 টু দি পাওয়ার 10,000 মানে এক্স আর ওয়াই এত বড় সংখ্যা যেখানে ডিজিট সংখ্যা হচ্ছে 10,000টা, 10,000টা ডিজিট হইতে পারে, চিন্তা করেন আপনি। আচ্ছা, এক্স ওয়াই ইনপুট নিলেন। এখন আমি যদি গ্যারান্টি দিয়ে আপনাকে বলতে পারি যে এক্স যে সংখ্যাটা সেখানে যতগুলা ডিজিট সেটা ওয়াই এর যতগুলা ডিজিট আছে তার থেকে বেশি, তাহলে কি এই কন্ডিশনটা ট্রু হয় না? মানে ডিজিট অফ এক্স যদি আপনার ডিজিট অফ ওয়াই হয় তাহলে 100% শিওর না যে অ্যান্সার 1? একটু চিন্তা করে দেখেন তো কয়টা ডিজিট আছে।
ঠিক না? হওয়ার কথা ভাই, কিন্তু কেউ হ্যাঁ। যদি দুষ্টামি করে জিরো দেয় ফার্স্টে। না রে ভাই, এই মানে আপনাকে যেটা ভালো প্রশ্ন করছেন, মানে এরকম হয়, মানে আপনাকে দিবে না কখনোই, মানে লিডিং জিরো, খুব ভালো প্রশ্ন। লিডিং জিরো আসলে এখানে থাকবে না, যদি থাকে আপনি বাদ দিয়ে দিতে পারবেন। সিম্পল একটা লুপ চালায় আপনি ফার্স্টে লিডিং জিরো গুলাকে আপনি বাদ দিতে পারবেন। খুব ভালো অবজারভেশন, আমি চাই এই ধরনের প্রশ্ন আসুক। সো ধরেন ভাই ওরকম থাকবে না, ওকে। ইভেন আপনি যে প্রশ্নটা মাত্র করলেন, এটার জন্য ইন্টারভিউতে বোনাস মার্ক দেওয়া হয়, এটা কি আপনি জানেন? যে সে কোয়েশ্চেন করতেছে যে কোনো কর্নার কেস আছে কিনা। সো এটা খুব ভালো। আচ্ছা, সো ওরকম কিছু নাই, আমি আপনাকে গ্যারান্টি দিলাম। সো ডিজিট এক্স গ্রেটার দেন ডিজিট ওয়াই, এটা যদি হয় অ্যান্সার 1, রাইট? আচ্ছা, যদি এটা হয় দুইজনের ডিজিট এটার থেকে এটার ডিজিট বেশি হয়, তাহলে অ্যান্সার কি হবে? ফলস আসবে ভাই। 0, রাইট? হ্যাঁ। দেখেন আমি অনেকটুক পার্ট সলভ করে ফেলছি অলরেডি, আমার বাকি কি আর? দুইজনের ডিজিট কি সেম কিনা, এই কেসটা বাকি আছে না এখনো? জি জি। এটাই সবচেয়ে ক্রিটিক্যাল কেস, তাই না? দেখেন আমি কিন্তু এত বড় সংখ্যা কোথাও ইনপুটও নেই নাই, স্ট্রিং এ জাস্ট ইনপুট নিছি। আমি বিগ ইন্ট দিয়ে কম্পেয়ার করে দিয়ে দিতে পারতাম, বাট সি প্লাস প্লাস বা সি তে মানে বিগ ইন্ট নাই। তো কি করব এখন? সো আমার যতটুকু ক্ষমতা, ওই ক্ষমতা দিয়ে কিন্তু আমি অলরেডি দুইটা পার্টে চলে গেছি, আমার একটা পার্ট বাকি আছে। সো দুইটা নাম্বার, তাদের ডিজিট সংখ্যা সেম, কে বড় কে ছোট কিভাবে বের করবেন দেখি, কারো মাথায় কোনো আইডিয়া আসে কিনা। ধরা যাক এক্সটা আমি ফার্স্টে লিখি, এই যদি ফার্স্ট লেটার যেটা শুরু ওটা বড় হলেই হবে আর কি। ওইটা বড় হইলেই হবে। আচ্ছা, এই কাজটা কিভাবে করা যায়, কোনো আইডিয়া? দুইটা স্ট্রিং সেম লেন্থ, যদি মাইনাস করি তাহলে মাইনাসে অ্যান্সার আসে, যদি তাহলে দুইটা বড় না। মাইনাস, ভাই দুইটার তুমি কি তো হচ্ছে তুমি কি এটা বলতেছো যে আস্তিত্বটা কম্পেয়ার আলাদা। করার কথা বলতেছো? হ্যাঁ, কম্পেয়ার করে যদি রাইট, মাইনাস আসে তাহলে করে। ও যেটা বলছে কেউ কি বুঝছেন? মানে লেক্সিকোগ্রাফিক কম্পেয়ার আর কি, দুইটা স্ট্রিং কে। এটা করলেই হয় না? লেক্সিকোগ্রাফিক দুইটা স্ট্রিং আপনার কাছে আছে, কে বড় এটা আপনি কিভাবে বের করেন? এনি আইডিয়া? ভাইয়া মানে ভাইয়া তো এইটাই বললো মেবি, যে মানে এক্স থেকে ওয়াই যদি মাইনাস করি দেন যদি হ্যাঁ হ্যাঁ অ্যান্সারটা হ্যাঁ, পজিটিভ বেরোয়, মানে ওয়াই থেকে এক্স মাইনাস করলে নেগেটিভ বেরোবে এন্ড রাইট। এক্স থেকে ওয়াই মাইনাস করলে পজিটিভ বেরোবে, এমন কিছু। মানে মাইনাস তো আপনি করতে পারবেন না, কারণ আপনি মাইনাস যদি করতে চান আপনাকে কষ্ট করে আবার দুইটা বিশাল বিশাল স্ট্রিং এর বিয়োগ বের করার জন্য আপনাকে একটা ফাংশন লেখা লাগবে। বাট ও যেটা বলছে আসলে ও স্ট্রিং কম্পেয়ারের কথা বলছে মেবি, যেটা তিন ধরনের আউটপুট আসতে পারে, 1, -1 এন্ড 0। বিল্ট ইন একটা ফাংশন আছে। পৃথ্বী কি সেটার কথা বলছিলা মাত্র, নাকি তুমি হাতে ধরে ধরে বিয়োগ করবা, ডিজিট ধরে ধরে বিয়োগ করবা, কোনটা? না, আমি যদি ওকে, আচ্ছা। সো বেসিক্যালি যেটা করা লাগবে, দুইটা স্ট্রিং আপনার কাছে আছে, লেক্সিকোগ্রাফিক্যালি কে বড় কে ছোট এটা বের করলেই ইকুয়ালের কেসটা হ্যান্ডেল হয়ে যেতেছে। সো তখন আমাকে জাস্ট এইটা চেক করলেই প্রবলেম সলভ, আর কিছু করা লাগবে না। স্ট্রিং এর মধ্যে লেক্সিকোগ্রাফিক্যালি এইভাবে আপনি একটা অপারেটর দিয়ে জিনিসটা চেক করতে পারবেন, আপনাকে আর কিছু করা লাগবে না। এখন দেখেন, জাস্ট চিন্তা করে দেখতে পারেন এখানে কোনো কর্নার কেস আছে কিনা, বাট আমার মনে হয় এখানে কোনো কর্নার কেস ওরকম নাই, এটাই ঠিক হওয়া উচিত। সো প্রবলেম সলভ, বিগিন তো লাগলো না, রাইট? সবাই কি বুঝছি? সো দেখেন মানে কনস্ট্রেন্টের মধ্যেই কত খেলা খেলা যায়, যে জাস্ট এই 10 এর উপর 10 টু দি পাওয়ার 10,000 হয়ে গেল প্রবলেমটা। মানে এখন পর্যন্ত আমরা যেভাবে সলভ করছি সেই রকম আর থাকলো না, কিন্তু আরেকটা মজার একটা প্রবলেমে কনভার্ট হইলো। সো এইভাবে কিন্তু নতুন নতুন প্রবলেম আসে অ্যাকচুয়ালি কন্টেস্ট গুলাতে, যে কনস্ট্রেন্ট জাস্ট চেঞ্জ হয়, পুরো প্রবলেমই চেঞ্জ হয়ে যায় আর কি। আচ্ছা, সাদিক ভাই বলো। ভাই প্রবলেম ডি তে আমি ইনপুট নিতে পারতেছি না, প্রবলেম ডি তে ইনপুট নিতে পারতেছো না? আচ্ছা, এটা এখনই আমি দেখাই পপ দিতেছি। ব্যাক এর জন্য 2 যেখানে ইনপুট একটা আসে। আচ্ছা আচ্ছা, আমি বলে দিতেছি এখনই, একটা সেকেন্ড। এটা আমি দেখাবো এখন। জি শরণ ভাইয়া। ভাইয়া ওই যে এ নাম্বারে যেটা বললেন, মানে আমি হুম, বুঝি হুম। নাই যে মানে ফাংশনে কিভাবে লিখবো, মানে কোডে কিভাবে লিখবো, আমি কি লিখবো ও আচ্ছা আচ্ছা, জিনিসটা। মানে এটা তো একটা, মানে আমি একটা প্রবলেম মানে হচ্ছে আপনাদের সামনে প্রপোজ করলাম, যে যদি অনেক বড় হইতো সেই ক্ষেত্রে কি করা লাগতো, সেই প্রবলেমটাই তো, রাইট? জি জি। আচ্ছা, আমরা জাস্ট এটা চেক করতাম, দেন ডিজিট কয়টা আছে সেটা তো লেন্থ দিয়ে চেক করা যায়, রাইট? যে এক্স ডট সাইজ, স্ট্রিংটার সাইজ কত। সো যদি দেখি যে এটা ট্রু,
তাহলে আমি প্রিন্ট করব হচ্ছে 1। যদি দেখি যে এটা ট্রু তাহলে প্রিন্ট করব আমি 0। আর যদি দেখি এরা দুইজনই সেম, তখন আমাকে চেক করা লাগবে যে জাস্ট এটা প্রিন্ট করলেই হইতেছে। কন্ডিশনটা জাস্ট একটা বুলিয়ান কন্ডিশন আর কি, বুল স্ট্যাটাস ইকুয়ালস টু এক্স গ্রেটার দেন ওয়াই, মানে এক্স কি ওয়াই এর থেকে বড় কিনা। সো আমাকে জাস্ট স্ট্যাটাসটা প্রিন্ট করে দিলেই প্রবলেম সলভ। সো এটা হচ্ছে, এটা আমি জানি না এটার ক্ষেত্রে এসি হওয়া উচিত। 4 2 এর ক্ষেত্রে 1, 1 10 এর ক্ষেত্রে 0, 5 5 এর ক্ষেত্রে 1, সেম ওরা। 5 5 এর ক্ষেত্রে কি আসলো? ও আচ্ছা, তাদের লেন্থ সেম, স্ট্রিং দুইটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকটা কেস আছে মাত্র মাথায় আসলো। স্ট্রিং দুইটা তো সেম হইতে পারে, তাদের লেন্থ সেম হইলে তারা, আচ্ছা তাহলে জাস্ট এটা চেক করলেই হয়, আর বেশি কিছু লাগে না, কষ্ট করে এটা কেন দিলাম। ওকে 5 5 1। সো এটা একটু সাবমিট করে দেখি যে আমাদের, আমি যে আপনার যে কেসটা আমি বলতেছিলাম যে 10 টু দি পাওয়ার যদি 10,000 হইতো, কখনো যদি কোনো প্রবলেমে দিত, তখন আমার এই কোডটা কি অ্যাকসেপ্টেড হইতো কিনা। সো এটা দেখি। হ্যাঁ এটা হইতো। সবাই কি মোটামুটি এখন বুঝলাম যে প্রবলেমটাকে একটু ডিফারেন্ট ভাবে যে সলভ করা যায়, এবং এটার কনস্ট্রেন্ট যদি অনেক বড় হয় আপনার এই কোড কিন্তু কাজ করবে, রাইট? জি ভাইয়া। এবং এই প্রবলেমটা যদি ইন্টারভিউতে কখনো আসে, আপনাকে ওরা এই কনস্ট্রেন্টটা বলবে না, বুঝতে পারছেন? কনস্ট্রেন্ট বলবেন, আপনাকে জাস্ট প্রবলেম বলবে। সো আপনি বলবেন এই তো সিম্পল, জাস্ট এক্স গ্রেটার দেন অর ইকুয়ালস টু ওয়াই, এটা বের করা লাগবে। কিন্তু আপনাকে কিন্তু কনস্ট্রেন্ট বলে নাই। সো তখন আপনাকে জিজ্ঞেস করা লাগবে যে এক্স আর ওয়াই এর ভ্যালু কত বড় হইতে পারে। সো তখন আপনাকে ইনিশিয়ালি তারা হয়তো বা বলবে ছোট কিছু একটা, যেটা জাস্ট ইন্ট ভ্যালু কম্পেয়ার করলেই হয়। তারপরে হয়তো আপনাকে ফলো আপে তারা আবার বলবে যে ওকে, এক্স আর ওয়াই যদি সিগনিফিকেন্টলি লার্জ হইতো, অনেক বেশি বড় হইতো, তুমি তখন প্রবলেমটা কিভাবে সলভ করতা। তখন আপনার ম্যাজিক্যাল সলিউশন হিসেবে এটা আসতো। আর আপনি যদি একেবারে ফার্স্টেই সলিউশন দেন, তাহলে তো আর কোনো কথাই নেই, আপনাকে হয়তো ফলো আপে কিছু জিজ্ঞেসই করতো না, আপনার সাথে নর্মাল কথাবার্তা বলে ইন্টারভিউ শেষ করে দিত। সো এইভাবে চিন্তা ভাবনা করা জরুরি যখন আপনি কোন একটা প্রবলেম সলভ করবেন। আপনাকে তার মোটামুটি ডিপ লেভেলে গিয়ে প্রবলেমটা অ্যাটাক করা লাগবে। আচ্ছা, সো এই প্রবলেমটাতে কি ইস্যু ছিল যে ফর এ ডাইনামিক অ্যারে এ অফ ইন্টিজার্স পারফর্ম এ সিকোয়েন্স অফ দ্য ফলোইং অপারেশনস, পুশব্যাক x, add element x at the end of a, random access p, pop back, delete the last element. ওকে, করার পর কি করতে হবে আমাকে আলটিমেটলি? র্যান্ডম অ্যাক্সেস দিয়ে জাস্ট প্রিন্ট আর পুশ পপ। ওকে সাদিক ভাই, এটাতে কি প্রবলেম হইতেছে? আমি ঠিক লিখছি? মাঝখানে যে আমি তো 2টা করে ইনপুট নিচ্ছি, তো ওই 2 আসলে ওখানে তো ইনপুট একটা, ওখানে একটু ঝামেলা হচ্ছে। 2 আসা, আচ্ছা আচ্ছা 2 আসা মানে হচ্ছে, ও না 2টা একবারে নিবা না, তুমি একটা নিবা, তুমি ফার্স্ট এরটা নিবা আগে। সো দেখবা এটা কি 0 নাকি 1। যদি 0 অথবা 1 এর যে কোনো একজন হয় তাহলে তুমি নেক্সট আরেকজনকে ইনপুট হিসেবে নিবা। আর যদি দেখো 0 অথবা 1 না, তাহলে আর কাউকে ইনপুট নেওয়ার দরকার নাই। আচ্ছা, তাহলে আমি 2টা একসাথে নিব না, প্রথম না না না, একটা নিব, এরপর রাইট আরেকটার জন্য অপেক্ষা করব। রাইট, না হ্যাঁ অপেক্ষা বলতে ওই ডিসিশনের অপেক্ষা আর কি, যে সে 0 নাকি 1। আচ্ছা বুঝতে পারছো? আচ্ছা, আমি চেষ্টা করে দেখে তারপর আবার জানাচ্ছি। আচ্ছা, মানে ব্যাপারটা এরকম যে ফার্স্ট একটা নাম্বার ইনপুট নিবা, তারপর তুমি চেক করবা নাম্বারটা কি 0 নাকি 1। যদি 0 অথবা 1 না, হয়, সেটুকু বুঝতে পেরেছি, কিন্তু আমি তো নিচ্ছিলাম ওই ডাবল কোটের মধ্যে n%d 2টা একসাথে নিচ্ছিলাম এই একটা জন্য। নিবা এখন। আচ্ছা একটা নিলেই হইতেছে। ওকে আচ্ছা ভাই, একটু এর একটু ওই নিচে মানে ইনপুট আউটপুট সেকশন একটু, হ্যাঁ একটু আর একটু আউটপুটে হ্যাঁ হ্যাঁ, ভাই ওই লাস্টের ওয়ানটা কি ওই 2 এর সাথে নাকি, মানে লাস্টের ওয়ানটাতে আমার একটু মানে ও আচ্ছা আমি একটু পড়ে দেখি, আমার নিজেরও আসলে খুব একটা মনে নাই। প্রিন্ট অল এলিমেন্টস অফ দ্য লিস্ট ইন অর্ডার আফটার পারফর্মিং গিভেন অপারেশনস। ও আচ্ছা, মানে এটা হচ্ছে সব অপারেশন তুমি চালাইলা, হ্যাঁ একের পর এক, একদম সমস্ত অপারেশন শেষে লিস্টের চেহারা শুরু থেকে শেষ পর্যন্ত প্রিন্ট করে দিবা। ইন্ডিভিজুয়াল কোনো অপারেশনের জন্য কোনো লাইন প্রিন্ট হয় না এখানে। বুঝতে পারছো? এই যে আমার কোডটা দেখতে চাইছিলাম ইয়ের। কোনটা ভাই? ইয়ের? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার ফাহিম ভাই মেবি। হ্যাঁ আচ্ছা, তার আগে একটু জিজ্ঞেস করে নেই, শোভন ভাই বুঝছেন ইস্যুটা?
জি ভাই বুঝছি, এখন ওটা একটু ট্রাই করে তারপরে আবার। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর, ট্রাই করেন। আপনাদের অনেকেই মেবি জাস্ট প্রবলেম তে আটকে আছেন, সো ট্রাই করেন। আর সাব্বির ভাই মেবি এফ এ আটকে আছেন, ট্রাই করেন ভাই। আপনার এফ হয়ে গেলেই তো মেবি ক্লিন সুইপ হয়ে যাবে আপনার, মানে কোনো প্রবলেমই বাকি থাকবে না, সো ট্রাই করেন। আচ্ছা, আরেকজন হচ্ছেন ফাহিম ভাই, যার প্রবলেম নাম্বার নিয়ে একটু ইস্যু। সো দেখি কি হয়েছে এখানে। সো আচ্ছা, এটাতে রং অ্যান্সার আসছে। নিউ লাইনে প্রিন্ট করছেন লং লং ইন্ট। একটু দেখি কনস্ট্রেইন গুলো একটু দেখে নি আগে। ওকে, সংখ্যা 10⁹ পর্যন্ত হইতে পারে এখানে, 5 লাখ কি। আচ্ছা ওকে, সো এটাতে কোনো ক্ষতি নাই। সো এইটা ভাই এই কোডটাই তো রাইট, মানে এর আগেরটা তো না, জি ভাইয়া সেকেন্ডটা। লাস্টেরটা। আচ্ছা, মানে লেটেস্ট যেটা সেটা দেখলেই জি দিতেছে। হ্যাঁ স্যার। আচ্ছা ওকে, আমি একটু দেখি তাইলে এখানে কি ঝামেলা আপনার শুরু থেকে। সো আপনি নিছেন রিপিট। রিপিট এবং কার্সরের কাজটা কি ভাই একটু বলবেন যদি, রিপিট এবং কার্সর দিয়ে কি করছেন? ও রিপিটেডটা ভাইয়া ওই যে মূলত ওই যে কতবার ইনসার্ট করতেছি সেটা রিপিট কাউন্ট করতেছে, আর কার্সরটা সেখানে মুভ করে দিচ্ছি। ও আচ্ছা ওকে। সো আসলে যেটা x যদি 0 হয়, সো আমার কাজ হবে জাস্ট এইটাকে ওই পজিশনে ইনসার্ট করার পরে। আচ্ছা ওকে, আই ওকে, আপনি রিপিট। ওকে, আপনি এই রিপিটটা দিয়ে বেসিক্যালি আপনার মেবি কার্সরটাকে মুভ করানোর জন্য আপনি পরে ইউজ করছেন, কিন্তু আমি যদি দেখি এখানে কোথাও রিপিটটা ইউজ হয়েছে কোথায়। ভাই এখানে তো রিপিট কোথাও ইউজ করেন নাই। ও সরি ভাই, হ্যাঁ রিপিট ইউজ করি না, বি এর মাধ্যমে কার্সরটাকে মুভ করছি। হ্যাঁ রিপিটের আচ্ছা কোনো ব্যবহার হয়নি, পরে রিপিট আমি কাটিয়ে দিয়েছিলাম আর কি, পরে দুইবার ইউজ খাওয়ার পরে আর ট্রাই করিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, কোন একটা এলিমেন্ট পুশ হওয়ার পর আপনার কিন্তু ইটারেটর কিন্তু আপডেট হবে, এটা কি খেয়াল করছিলেন? হ্যাঁ 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 সেটা আপনি কোথায় কোথায়, হ্যাঁ সেটা মেবি হ্যান্ডেল করা হয় নাই রাইট? সেটা মেবি হ্যান্ডেল করা হয় নাই কারণ যখন কোনো নতুন এলিমেন্ট ইনসার্ট হবে এখানে, ধরেন আমার যতটুকু খেয়াল আছে, প্রবলেমটা আমারও মনে থাকে না, আমি বেশ কয়েকবার স্টুডেন্টদের দেখাইছি কিন্তু আমার মনে থাকে না, কারণ প্রবলেমটা একটু কনফিউজিং, মাঝে মধ্যে পড়তে গেলে একটু অন্যরকম লাগে যে কোন দিকে পুশ হইতেছে পপ হইতেছে বুঝতেছি না, বা কোথায় ইনসার্ট হইতেছে। সো ইনসার্টটা যদি দেখেন কি একটু ভালো মতো, এখানে এটা কি ফ্রন্টের দিকে সবসময় ইনসার্ট হচ্ছে। রাইট রাইট রাইট। সো ইনসার্ট এক্স বিফোর দি এলিমেন্ট ইন্ডিকেটেড বাই দি কার্সর। সো ইনিশিয়াল ধরেন এরকম, এটা হচ্ছে কার্সরটা, হ্যাঁ। সো ফার্স্টে আপনি ইনসার্ট করলেন হচ্ছে কত, 1। সো 1 ইনসার্ট হইলো, আমি কার্সরটাকে এইভাবে মিন করি আর কি, যে 1 এইভাবে ইনসার্ট হইছে। সো এরপর আপনি 2 ইনসার্ট করলেন, তো ঘটনা ঘটবে এরকম। তারপরে আপনি 3 ইনসার্ট করলেন, ঘটনা ঘটবে এরকম, তাই না ভাই? এরকম না? হ্যাঁ হ্যাঁ ভাই আচ্ছা, আমি তো এরপরে হচ্ছে মুভ করা লাগবে, মেবি মুভ দ্য কার্সর টু দি এন্ড by d if d is positive, move the cursor to the front by d if d is negative. So d যেহেতু পজিটিভ, সো আমাকে জাস্ট যেটা করা লাগবে সেটা হচ্ছে d কে, মানে আমার যে কার্সরটা আছে সেটা এন্ড মানে ডান ডান পাশে। দিকে, রাইট। সো আমাকে জাস্ট একে একটু সরায় দেওয়া লাগবে, এই পাশে নিয়ে আসা লাগবে। সো কার্সরটা এখন 2 এর উপর আছে। তারপরে হচ্ছে আমার নেক্সট মুভটা হচ্ছে রিমুভ প্রবাবলি বা ইরেজ। সো হ্যাঁ, আমি ইরেজ যদি করি, এই কার্সরের উপরে যে ভ্যালুটা আছে সেটা এখান থেকে গায়েব হয়ে যাবে। সো গায়েব হওয়ার পর কার্সরটা কোথায় থাকবে, এনি আইডিয়া? গায়েব হওয়ার পরে কার্সরটা নেক্সট এলিমেন্ট 1 এর কাছে থাকবে। 1 এর কাছে থাকবে। একটু আবার বলবেন ভাই, মানে এটা যদি আমি এখন ডান পাশে আর কি ইরেজ করি, যে পজিটিভ হলে তো 1 এর কাছে থাকার কথা না? নেক্সট এলিমেন্ট, সো নেক্সট টু দ্য ডিলিটেড এলিমেন্ট, ডিলিট রাইট। হওয়ার পরে 1 সো আছে, 1 এর কাছে। এটাতে একটু কনফিউশন অনেকের ক্রিয়েট হয় যে নেক্সট বলতে কি বামে বোঝাচ্ছে এখানে নাকি ডানে। সবাই মাথায় রাখবো এন্ড হচ্ছে এখানে ডান দিকে, সো শুরু হচ্ছে বাম দিকে, এন্ড হচ্ছে ডান দিকে। সো নেক্সট বেসিক্যালি অলওয়েজ এন্ডের দিকেই থাকে। সো আমাকে এই কারণে ডান দিকে মুভ করা লাগবে। সো কাজ শেষ। এখন আপনি যখন প্রিন্ট করবেন, আপনি কিন্তু কার্সরের কারেন্ট পজিশন থেকে প্রিন্ট করবেন না,
আপনার লিস্টে শুরু থেকে শেষ পর্যন্ত যা যা আছে আপনি এক সিরিয়ালে প্রিন্ট করা শুরু করেন। সো ফার্স্টে আসবে 3, দেন আসবে 1। এটাই প্রবলেম। সবাই কি বুঝছি? হ্যাঁ, আচ্ছা ভাই, নেগেটিভ হলে তখন কি হতো? মানে ওই নেগেটিভ হইলে নেগেটিভ হলে বাম পাশে যাবে। বাম পাশে যেত, পজিটিভ হলে ডান দিকে, নেগেটিভ হলে বাম দিকে। এটাই। সো ধরো এই যে টেস্ট কেস ভাই আমার টেস্ট কেস যখন ইনপুট দিছি ঠিক আছে, আবার আমি নিজেও কিছু টেস্ট কেস তৈরি করছিলাম, সেক্ষেত্রেও হচ্ছে, বাট আচ্ছা আমি আসলে একটু মূল সমস্যা আমার কোড ফোর্সেস ইনপুট দেখে দেখে করা অভ্যস্ত, এখানে তো আর দেখতে পাচ্ছি না, এখানে আটকে গেছে। যাক, আপনি ফ্র্যাঙ্কলি বলছেন, এটা ভালো, কিন্তু এটাই কিন্তু মানে ধ্বংসের মূল কারণ আর কি, সত্যি কথা বলতে। মানে টেস্ট কেস দেখাই দিলে প্রবলেম শেষ, মানে এই প্রবলেমটার আর কোনো মানে স্কোপ থাকে না যেটা আপনাকে শেখাবে আর, বুঝতে পারছেন? কখনো টেস্ট কেস দেখবেন না, টেস্ট কেস দেখা মানেই শেষ, টেস্ট কেস দেখতে গেলেই ধরাটা খাবেন। আপনার এখানে প্রবলেম আমি জানি কোথায় প্রবলেমটা হচ্ছে, আপনি যখন লিস্টে ইনসার্ট করতেছেন আপনার ইটারেটর আপডেট হইতেছে না, এটা হ্যান্ডেল করতে পারলেই হবে, প্রপারলি হ্যান্ডেল করা লাগবে। যে টেস্ট কেসগুলো হ্যান্ডেল করছেন সেখানে আসলে ইটারেটর নিয়ে প্রবলেমটা হয় নাই, ইনসার্ট করার পর যে আপডেট হইতেছে সেখানে প্রবলেমটা হয় নাই। আমি বুঝতে পারছি ভাই? জি ভাই, এমনি কি স্ট্রাকচার ঠিক আছে? স্ট্রাকচার ঠিক আছে, রাইট, স্ট্রাকচার ঠিক ও, আছে। আপনাকে জাস্ট তাহলে ভাই একটু হ্যাঁ আপনাকে একটু কেয়ারফুল হওয়া লাগবে জাস্ট এর ক্ষেত্রে আর কি। ইনসার্ট যখন করতেছেন আপনার ইটারেটর মানে আওলায় যেতেছে আর কি, ওই পার্টটা হ্যান্ডেল করা লাগবে। এবং আমি একটা হিন্ট দেই, আপনি একটা গ্লোবাল ইটারেটর রাখেন। দেখেন আমার যেই মানে অ্যাকচুয়ালি ওই ইটারেটরটাই হবে কার্সর, আপনি কার্সর হিসেবে যে ভ্যারিয়েবল রাখছেন এটাকে ভ্যারিয়েবল রাখেন না, এই কার্সরটাই হবে একটা ইটারেটর। ওকে, সো দেখেন পুরো প্রবলেমই কিন্তু কার্সর একটাই, রাইট? হ্যাঁ হ্যাঁ কার্সর একটাই। সো কার্সরটাকে আপনি গ্লোবাল, গ্লোবাল বলতে এই ওয়াইল লুপের বাইরে বলতেছি আর কি, মানে সবার জন্য কমন একটা গ্লোবাল কার্সর নেন। নেয়ার পর আপনি যখন ইনসার্ট করবেন তখন চিন্তা করেন, আপনি ধরেন আপনার কাছে একটা লিস্ট আছে, ফার্স্টে 1, দেন 2, কার্সর কারেন্টলি, দেন 3, কার্সর কারেন্টলি ধরেন এখানে আছে। আমি একটু কমপ্লিকেটেড কেসের কথা বলি। সো আপনি যখন ইনসার্ট করলেন, ইভেন দেখেন আপনি যখন মাইলিস্ট ডট পুশ ফ্রন্ট করলেন, এখন যদি একটা অপারেশন আসে যে ইনসার্ট 4 কোথায় ইনসার্ট হবে আপনার কোডে? একদম ফার্স্টে না? একবারে ফার্স্টে, হ্যাঁ কিন্তু এটা তো কারেক্ট না, কারেক্ট না, আমার তো কার্সরের পজিশন অনুযায়ী ইনসার্ট করা লাগতো, 2 এর সামনে। রাইট? ক্লিয়ার ভাইয়া? এটাই জি প্রবলেম। হ্যাঁ ভাই, বুঝতে পারছি। ওকে, চিন্তা করেন টেস্ট কেস যদি দেখে ফেলতেন এই অবজারভেশনটা কিন্তু আপনার মাথায় আসতো না, এটাই হচ্ছে প্রবলেম আর কি। তাহলে ভাই Okay. কোড ফোর্সেস কি বাদ দিয়ে দিব? না না না, আয় হ্যাঁ, কি বলেন ভাই? বাদ না, বাদ না, মানে অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবেন, কিন্তু কোন কেসে ধরা খাইছেন সেটা না দেখাই ভালো যতক্ষণ মানে পর্যন্ত অন্য সাইটে কি মুভ করব কোড না না ফোর্সেস না বাদ না না দিয়ে? ভাই, কোড ফোর্সেস অনেক ভালো সাইট, অনেক ভালো সাইট। কোড ফোর্সেস এর থেকে লেটেস্ট আমার মনে হয় না এত লেটেস্ট প্রবলেম নিয়ে কোনো সাইট কাজ করে। আমি অবশ্যই কোড ফোর্সেস ট্রাই করবেন, কিন্তু কখনো যদি রং অ্যান্সার খান, কোন টেস্ট কেসে রং অ্যান্সার খাইছেন ফার্স্টেই সেটা দেখতে যান না। আমার সাজেশন থাকবে আপনি আগে নিজে একটু ট্রাই করেন, একটু নিজে বোঝার চেষ্টা করেন যে আপনার কোডে কোথায় রং অ্যান্সার আসতে পারে। আপনি যদি একেবারেই না পারেন, অনেক ট্রাই করলেন পারলেন না, তখন টেস্ট কেস দেখেন, এর আগে না। এটা হচ্ছে আমার সাজেশন আর কি। বাদ দিয়ে আচ্ছা ভাই, কোড ফোর্সেস অনেক ভালো সাইট, জি জি প্রবলেম সলভ। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন, তাহলে আমরা আজকের টপিকটা শুরু করবো আর কি। অ্যাডভান্স ফাংশনের কাজটা একটু বলবেন ভাই? অ্যাডভান্স ফাংশন কি করে? লিস্ট ডট অ্যাডভান্স যদি সার্চ দাও তুমি দেখবা যে অ্যাডভান্সের কাজ হচ্ছে ইটারেটরকে সামনে আগায় নেওয়া। ওর দুইটা হচ্ছে থাকে, প্যারামিটার থাকে। একটা প্যারামিটার হচ্ছে ফার্স্ট প্যারামিটারটা থাকে হচ্ছে তুমি কাকে আগাবা, কোন ইটারেটরটাকে সামনের দিকে নিবা এবং কত ঘর নিবা। সো ফাংশনটা হচ্ছে এরকম, লেটস সে তোমার কাছে একটা ইটারেটর আছে। সো এই যে দেখো এখানে অলরেডি আসেও মেবি আই স্ট্রিম বাফার ইটারেটর লিখছে যদিও, বাট স্টিল আমাদের ইটারেটরের ক্ষেত্রে এটা কাজ করবে। সো আমাদের ইটারেটর ধরো আইটি, আমি এটাকে যদি -5 ঘর মানে বাম দিকে 5 ঘর নিতে চাই, আমি -5 লিখতে পারবো, এটা এক্স্যাক্টলি কাজ করবে এখানে। সো আমি যদি ডান দিকে 5 ঘর নিতে চাই, +5 লিখলেই হইতেছে, মানে শুধু 5। ও ইটারেটরটাকে মুভ করায় নিয়ে যাবে সামনের দিকে। এখানে ইটারেটর হচ্ছে এক্স্যাক্টলি কার্সরটা তোমার। সো এটা হ্যান্ডেল করতে পারলেই প্রবলেম সলভ। আচ্ছা, তো এইবার যেহেতু 10টা 11 বাজে অলরেডি, সো আমরা একটু ট্রাই করি যে ফাংশন নিয়ে একটু কথাবার্তা বলা যায় কিনা। ওকে, কার কার এখানে যারা ক্লাস করতেছি ফাংশন সম্পর্কে ধারণা আছে এরকম কে কে আছি, যে কখনো ফাংশন নিয়ে কাজ করছি? এনিওয়ান? দেখছি ভাই মাঝে মাঝে। ওকে ফাইন। সো অ্যাকচুয়ালি ফাংশনের কাজটা কি?
ফাংশনের কাজ হচ্ছে কোন একটা টাস্ক কমপ্লিট করা এবং আপনার সেই টাস্কটাকে মেইন টাস্ক বা মেইন ফাংশন থেকে আইসোলেটেড রাখা। মানে আপনি একটা কাজ করতে চান, লেটস সে আপনি একটা নাম্বার জোড় নাকি বিজোড়, প্রাইম নাকি প্রাইম নাম্বার না, মানে কম্পোজিট, আপনি এই জিনিসটা বের করতে চান। এখন তার লজিক আপনি মেইন ফাংশনের মধ্যে যদি লিখেন, নিজের মতো করে লিখেন, ধরেন আপনি এইভাবে লিখলেন, আপাতত আমি অ্যালগরিদমটা এক্সপ্লেন করতেছি না, জাস্ট আমি বোঝানোর জন্য লিখতেছি, সামনে ইনশাল্লাহ আমি এটা এক্সপ্লেন করব। সো ধরেন আপনার কাছে একটা নাম্বার আছে n, এটার আপনি ইনপুট নিলেন বা কিছু করলেন, সো এই যে এইভাবে ইনপুট নিলেন, আমি অ্যালগরিদম একটা লিখবো এখন, সো এটা এক্সপ্লেন করব না, পরে এক্সপ্লেন করব, জাস্ট আপনারা দেখেন নাম্বারটা কি প্রাইম না আপনি টেস্ট করতে চান। ওকে, সো বুল ইজ প্রাইম একটা ভ্যারিয়েবল আপনার কাছে আছে ধরেন ইজ প্রাইম স্ট্যাটাস। সো ইনিশিয়ালি ধরেন এটা ফলস, তো আপনি চেক করলেন, একটা লুপ চালায় এইভাবে চেক করলেন, এইভাবে চেক করলেন, আপনি দেখলেন যে কখনো কি n কে i দিয়ে ভাগ করা যায় কিনা, যদি কখনো যায় এটা অ্যাকচুয়ালি ফলস আচ্ছা এটাকে এভাবে চিন্তা করা যে এটাকে ফার্স্টে ট্রু দিয়ে রাখি, যদি কখনো ভাগ যায় ইজ প্রাইম স্ট্যাটাস, এটা ফলস হয়ে যাবে আর আমি এখান থেকে ব্রেক করে দিব, শেষ। আর যদি কখনো এটা না হয়, বাইরে আসি, এটা ট্রু থাকবে, আর আমি জাস্ট একটা জিনিস আলাদাভাবে চেক দিব, যে ধরেন কত কিছু লিখতেছি দেখেন, যদি 2 এর থেকে কখনো ছোট হয় সো ইজ প্রাইম স্ট্যাটাস, তাহলে এমনিতেই ফলস। তো এইবার আমি ইজ প্রাইম স্ট্যাটাসকে আমি প্রিন্ট করলাম, আমি জানতে পারবো একটা নাম্বার ইনপুট দেওয়ার পরে সে কি প্রাইম না। আমি এটাকে অনেকবার চালাবো, সো আমি মেইন ফাংশনকে রিকার্সিভলি এখানে কল করে দিই, সব বুঝাবো একে একে একটা সময়, বাট আপনারা জাস্ট আপাতত দেখেন, চোখে দেখেন, জাস্ট 0, এটার ক্ষেত্রে আউটপুট আসলো 0, তার মানে এটা আসলে কোনো প্রাইম নাম্বার না, প্রাইম নাম্বার হইলে আমাদের আউটপুট আসবে 1। আচ্ছা, সো 0 এর ক্ষেত্রে 0, 1 এর ক্ষেত্রে 0, 2 এর ক্ষেত্রে 1 আসছে, দ্যাট মিন্স 2 একটা প্রাইম নাম্বার, 3 এর ক্ষেত্রে 1 আসছে, 4 এর ক্ষেত্রে 0, 5 এর ক্ষেত্রে 1, এইভাবে সে প্রাইম নাম্বার অ্যাকচুয়ালি আপনাকে প্রোভাইড করতে পারবে। কিন্তু কথা হচ্ছে আপনি একটা নাম্বার কি প্রাইম না সেটা বের করার কোড এখানে লিখছেন, আপনার যদি এই কোডে আর কোনো কাজ কখনো করতে না হয়, সেদিক থেকে চিন্তা করলে এই কোডটা ঠিক আছে, বাট আপনি কি একটা কোড জাস্ট এইটুকু কাজের জন্যই রাখেন? এখানে আরো অনেক কিছু আসে না? আপনার হয়তো ইনপুট আউটপুট আসবে, একটা প্রবলেমের একটা পার্ট হইতে পারে প্রাইম নাম্বার কি না সেটা চেক করা, তারপর সেটার উপর বেস করে আপনি অন্যান্য কাজ করবেন, এরকম একটা ব্যাপার আসে, রাইট? মানে আপনার একটা মেইন ফাংশনে জাস্ট একটা সংখ্যা ইনপুট নিলেন, সেটা প্রাইম না, এইটা এইভাবে 1-0 দিয়ে প্রিন্ট করাই কিন্তু মুখ্য উদ্দেশ্য থাকে না, ঠিক না? সো এই পুরা ব্যাপারটা যদি আমরা এটাকে এইভাবে নিয়ে আসতে পারতাম যে আমরা এগুলা কিচ্ছু রাখবো না, আমাদের কাছে একটা ফাংশন থাকবে ইজ প্রাইম, সেখানে n কে যদি পাঠায় দিই, এটা ইজ প্রাইম ফাংশনের রেসপন্সিবিলিটি, সে কিভাবে চেক করবে, কত লাইনের কোড লিখে চেক করবে, এটা ওর রেসপন্সিবিলিটি, এটা বের করে দেওয়া যে n কি প্রাইম না। আমার মেইন ফাংশনে আমি সে রেসপন্সিবিলিটি আনতে চাই না। কোডটাকে আগের থেকে অনেক বেশি মেইনটেনেবল হইলো না? এখন ফাংশন ছাড়া প্রোগ্রামিং করতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু সেই কোড আপনি 1 সপ্তাহ পরে আর ম্যানেজ করতে পারবেন না। মানে আপনি প্রচুর বাগ এখানে হবে, আপনি দেখবেন যে একই ভ্যারিয়েবল অনেক জায়গায় ব্যবহার হইতেছে, আপনার মাথা খারাপ হয়ে যাবে তখন। সো এই কোডটা কি আগের কোডটা থেকে অনেক বেশি নিট মনে হইতেছে না? আপনি বুঝতেছেন এখানে এক্স্যাক্টলি কি হইতেছে, রাইট? এখন আপনার কাজ হচ্ছে আলাদাভাবে সম্পূর্ণ একটা আলাদা কনসার্ন এখানে নিয়ে আসা, এইটার ভিতরে আপনি আপনার লজিক লিখবেন যে কিভাবে একটা নাম্বার প্রাইম না সেটা বের করা যায়। আপনার লজিক এইটুকু অংশ হবে, মেইনের সাথে আপনার কোনো রকম কলিশন হবে না। এটাকে আগের থেকে অনেক বেশি ভুল হওয়ার সম্ভাবনা কম, এরকম একটা কোড হইলো কিনা, এইটুক পর্যন্ত আপনার একমত কিনা আমাকে একটু জানান। জি ভাই। ওকে, সো এইটুক যদি বুঝেন, তার মানে ফাংশন কেন দরকার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোতে, ফাংশনের প্রয়োজনীয়তা কি, এইটুকু আপনারা এখন পুরাপুরি ক্লিয়ার। সো এখন কাজ হচ্ছে ফাংশন কয় রকম হইতে পারে। দেখেন, আপনি একটা ফাংশন লিখলেন, ও কোনো রকম ভ্যালু রিটার্ন করতে পারে, ধরেন আমাদের ইজ প্রাইম, আপনারা নিজেরা চিন্তা করেন তো, ইজ প্রাইম ফাংশনটার নাম দেখেও হয়তো বা মাথায় আসতেছে আপনাদের, ও
ও কি কি রিটার্ন করতে পারে, ওর পক্ষে কি রিটার্ন করা সম্ভব? ট্রু অথবা ফলস। ট্রু ফলস, এর বাইরে অন্য কিছু রিটার্ন করার দরকার আছে ওর? লাইক আপনি 0 1 2 3 4 এরকম কিছু কি আপনি রিটার্ন করতে চান এখান থেকে, বা ইভেন এটা কি কখনো মিনিংফুল হয়? না ভাই। দরকার নাই। সো আপনি জাস্ট ট্রু অথবা ফলস আপনার এক্সপেক্টেড আউটপুট। সো ট্রু অথবা ফলস আপনি বুলিয়ান একটা ভ্যারিয়েবল দিয়েই আপনি এটাকে এক্সপ্রেস করতে পারেন প্রপারলি। তাইলে এই ফাংশনটার রিটার্ন টাইপটা কি হওয়া উচিত? বুলিয়ান। বুলিয়ান। একটা ফাংশনের যে অংশগুলো থাকে তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে রিটার্ন টাইপ। সো আমি যদি একটা ফাংশনের ফার্স্ট অংশটা লিখি, এটা হবে ফাংশনটা রিটার্ন টাইপ, ফাংশনটা কি রিটার্ন করতে চায়। দেখেন তো আমাদের এই ফাংশনটার একদম ফার্স্ট পার্টে কি লেখা আছে, আমি যদি কালার করে এখানে দেখাই আপনাদেরকে, ড্র, এইটা হচ্ছে আমাদের রিটার্ন টাইপ। ওকে, এইটা হচ্ছে আমাদের রিটার্ন টাইপ। আমরা আসলে কি রিটার্ন করতে চাই এখান থেকে সেটা আমরা এখানে লিখব। যদি কখনো আমাদের 1 2 3 4 রিটার্ন করতে হইতো আমরা লিখতাম ইন্ট। আমাদের যদি কখনো স্ট্রিং রিটার্ন করতে হইতো আমরা লিখতাম string স্ট্রিং। আমাদের যদি কখনো কোনো ভেক্টর রিটার্ন করা লাগতো, হইতে পারে আমাদের কখনো ভেক্টর লাগতেছে, হইতে পারে, তখন আমরা এখানে লিখতাম ভেক্টর ইন্ট, এভাবে লিখতাম। এরকম কি হইতে পারে কখনো যে আমাদের আসলে কোনো কিছু রিটার্ন করা লাগবে না, জাস্ট কোন একটা কাজ এখানে হবে, দ্যাটস ইট, আর কিছু না? হওয়ার কথা না ভাই। হওয়ার কথা না। আচ্ছা, আর্গুমেন্ট বাট নো রিটার্ন ভ্যালু। হ্যাঁ ভাই, রিটার্ন হয় ভয়েড হেয়ার। রাইট, ভয়েড ভাইয়া। এটা তো হইতেই পারে যে আপনি একটা ফাংশন ডিক্লেয়ার করলেন যার আসলে রিটার্ন টাইপ দরকার নাই। তো এরকম এক্সাম্পল কি? এক্সাম্পল দিয়ে বললে ভালো হয়। ধরেন আপনি চান কিছু জিনিস আগে থেকে ক্যালকুলেট করে রাখবেন, আপনি আগে থেকে কিছু জিনিস ক্যালকুলেট করে রাখবেন আপনার প্রবলেমটা যাতে ইজিলি সলভ হয়। তো প্রি ক্যালকুলেশনের জন্য আমি ধরেন আমি একটা প্রবলেম সিনারিও নিয়ে কথাবার্তা বলি। একটা নাম্বার প্রাইম কি প্রাইম না, প্রাইম মানে হচ্ছে মৌলিক সংখ্যা। তো এইটা একটা অ্যালগরিদমিক অ্যাপ্রোচে সলভ করা যায়, এটাকে বলা হয় প্রাইমালিটি টেস্টিং। আমরা একটু আগে যে কোডটা লিখছিলাম হয়তো অনেকে জানেন, আমি এগুলো নিয়ে আমাদের ক্লাস হবে সামনে। সো প্রাইমালিটি টেস্টিং বলে। আরেকটা অ্যালগরিদম আছে যেটাকে বলা হয় প্রাইম নাম্বার জেনারেশন। কেউ কি কোনো প্রাইম নাম্বার জেনারেশন অ্যালগরিদমের নাম জানি আগে থেকে? দেখি তো কেউ আছে কিনা এখানে। প্রাইম নাম্বার জেনারেট করা যায় এরকম কোন অ্যালগরিদম? জি ভাইয়া জানি, কিন্তু নামটা এখন মনে পড়তেছে না। আচ্ছা, থ্যাংক ইউ। সিভ অফ ইরাটোস্থেনিস। সো জি ভাই, এই হ্যাঁ এটাই। অ্যালগরিদম দিয়ে হচ্ছে আগে থেকে প্রাইম নাম্বার জেনারেট করা যায়। তো ধরেন আমি 1 থেকে 100 পর্যন্ত যত প্রাইম নাম্বার আছে সব জেনারেট করে রাখতে চাই। তো আমার কাজটা কি ভাইয়া? প্রাইম জেনারেশন, রাইট? ধরেন আমার কাছে একটা ভেক্টর থাকবে গ্লোবালি যার নাম হবে প্রাইমস, মানে যত প্রাইম নাম্বার এক্সিস্ট করে সব, মানে 1 থেকে 100 মধ্যে সব আমি প্রাইমস ভেক্টরের মধ্যে আগে থেকে পুশ করে রাখবো। তো আমাদের আগে প্রাইম বের করার যে লজিকটা ছিল, আমরা যদি একটু এটাকে এখানে লিখি, কখনো যদি n কে i দিয়ে ভাগ করা যায় রিটার্ন ফলস, আদারওয়াইজ রিটার্ন ট্রু, মানে একদম এই লুপ থেকে যদি বের হয়। আর কখনো যদি n এর ভ্যালু 2 থেকে ছোট হয়, এটা আগে থেকেই জানি প্রাইম হবে না, তো লিখে রাখলাম। এখন আমি চাই 1 থেকে 100 পর্যন্ত যত প্রাইম আছে আগে থেকে ক্যালকুলেট করে রাখবো যাতে আমার কষ্ট কম হয় পরে। সো আমি একটা কি করলাম, লুপ লিখলাম, 1 থেকে 100 পর্যন্ত একটা লুপ চলবে, এবং আমি প্রতিবার চেক করব ওই সংখ্যাটা, আমি সিভ অফ ইরাটোস্থেনিসে যাই নাই, আমি নরমাল ওয়েতে আগাইতেছি। নাম্বারটা যদি প্রাইম হয় আমি ওকে হচ্ছে একটা আমাদের যে প্রাইমস নামক ভেক্টর আছে সেখানে আমি পুশ করে দিব। সিম্পল ওয়েতে আমি প্রাইমারিটি টেস্ট মানে প্রাইম নাম্বারগুলোকে জেনারেট করে রাখলাম। সবাইকে এখানে কোনো ঝামেলা দেখতে পাইতেছি? মানে দরকার নাই টাইপের কোড, মানে মেইন ফাংশনে থাকার মতো না এরকম কিছু? এই পার্টটার কি আদৌ মেইন ফাংশনে থাকার কথা? ওর একটা সেপারেট কনসার্ন হওয়া উচিত না? আপনি প্রাইম জেনারেট করতেছেন, সেটা মেইন ফাংশনের ভিতরে কেন, রাইট? সো আমার কাছে একটা ফাংশন থাকতে পারতো, নাম হইতে পারতো জেনারেট প্রাইম, রাইট?
আপনি কত থেকে কত পর্যন্ত প্রাইম জেনারেট করতে চান চাইলে সেখানে বলেও দিতে পারেন। ধরেন আপনি চান 1 থেকে 100 পর্যন্ত যত প্রাইম আছে জেনারেট করে ফেলবেন, ধরেন আপনি এভাবে লিখলেন। এই জেনারেট প্রাইমসে কি আদৌ কিছু রিটার্ন করার প্রয়োজন আছে? আগে যেরকম ইজ প্রাইম ট্রু বা ফলস রিটার্ন করতো, জেনারেট প্রাইমস এই ফাংশনটার কি কাউকে রিটার্ন করার কোনো দরকার আছে? ও জাস্ট এই প্রাইমস ভেক্টর যেটা তার মধ্যে প্রাইম নাম্বারগুলোকে পুশ করবে, এটাই তো আর কাজ, রাইট? জি ভাইয়া। সো আমি একটা ফাংশন লিখতে পারি যার রিটার্ন টাইপ হবে ভয়েড, মানে তার আসলে কিছু রিটার্ন করার দরকার নাই, এবং আমি তার একটা নাম দিতে পারি যেটা মিনিংফুল। সে যদি কিছু রিটার্ন করবে না, কিছু জেনারেট করবে, সো নাম দিলাম জেনারেট প্রাইমস। সে কত থেকে শুরু করবে, সো স্টার্ট দিলাম, এন্ড কোথায় শেষ করবে এন্ড দিলাম। সো এন্ড লেখার পরে দেখতেছি এটা সবুজ হয়ে গেছে, তার মানে এটা অলরেডি কোন একটা ফাংশনালিটিতে ইউজ হইতেছে সি প্লাস প্লাসে। সো বেটার আমি এল এবং আর দেই, মানে লেফট এবং রাইট। আচ্ছা, তো আমি আগে যা লিখছিলাম তা এখানে পেস্ট করি এবং লুপটা আমি এল থেকে আর পর্যন্ত চালাই। এখন আমার কোডটা আগের থেকে আরো বেশি নিট অ্যান্ড ক্লিন হইলো না? লেটস সে আমার এই কাজটা দরকার নাই, আমি জাস্ট চাই 1 থেকে 100 পর্যন্ত প্রাইম জেনারেট হোক এবং আমি সেই প্রাইমগুলোকে প্রিন্ট করি, এটাই কাজ আমার। 1 থেকে 100 পর্যন্ত যে প্রাইমগুলো জেনারেট হইলো তাদেরকে আমি প্রিন্ট করে দিলাম। এই যে আমার উপরে অনেক কিছু আছে, বাট আমার মেইন ফাংশনটাই হচ্ছে আমার প্রাইমারি ফোকাস। সো আমি যদি এখানে যাই দেখবো ফার্স্ট জেনারেট প্রাইমস, সো জেনারেট প্রাইমস নামক ফাংশনটা খুঁজবো, দেখবো এখানে কি হইলো, তার মানে আমি মোটামুটি বুঝে গেছি এখানে কি হয়েছে। সো আমাকে আলাদা করে এখানে মেইন ফাংশনটা নিয়ে আমাদের আর বেশি কোনো চিন্তা থাকলো না, এটা নিট এন্ড ক্লিন থাকলো, আমার বোঝা গেল যে জেনারেট প্রাইমসে কি হইতে পারে। দেন আমি যে প্রাইম নাম্বার জেনারেট হইলো তাদেরকে আমি এখানে প্রিন্ট করে দিলাম। আমি কি বুঝাইতে পারছি যে এরকম ফাংশন থাকা সম্ভব যাদের রিটার্ন টাইপ নাই? সবাই কি এটুকু ক্লিয়ার? জি ভাই। জি ভাই। আচ্ছা, ফাংশন আসলে খুব বেশি কমপ্লিকেটেড কোনো কিছু না, নতুন করে বোঝানোর বেশি জায়গা থাকে না। এখানে জাস্ট আপনাকে একটু ফোকাসে থাকা লাগবে যে আপনার ফাংশনটা কি কাজ করে, 1। 2, আপনার এখানে কি রিটার্ন টাইপ আদৌ দেওয়ার দরকার আছে কিনা। সো দেখেন, যেহেতু আমাদের কাজ বোঝা লাগবে, আপনি একটা ফাংশনে আননেসেসারিলি একটা ডিফারেন্ট কোনো রিটার্ন টাইপ দিলেন, আপনার প্রবলেমটা কিন্তু আপনার কোডটা কিন্তু আরো বেশি কমপ্লিকেটেড হইতে পারে তখন। সো এটা কখনোই করবেন না, চেষ্টা করবেন যতটা মানে আপনার কাজের সাথে অ্যালাইনড করা, মানে রাখা যায় আপনার ফাংশনের নাম বা তার রিটার্ন টাইপ এগুলোকে, আপনার কোডটা তখন অনেক বেশি মিনিংফুল হবে। কারণ কোড এরকম একটা জিনিস যে আমি একবার মেবি বলছিলাম আপনাদের, কি ক্লাসে বলছিলাম কিনা যে নো কোড ইজ দি বেস্ট কোড, ঠিক আপনাদের বলা হয়েছিল। হ্যাঁ। তো মানে যত জি কোড ভাই। কম করতে পারেন সেটা ভালো, মানে অনেক অনেক কোড করা এটা কখনোই ভালো কিছু না। সো যখনই 1-2 লাইন কোডকে নিয়ে আসবেন এখানে দুনিয়াতে, আপনার রেসপন্সিবিলিটি ওরে ম্যানেজ করা, তো যত কম আনা যায়। ওকে, তো আমাদের কোড যদি আসে দুনিয়াতে যাতে সে একটু গুছানো থাকে, কারণ ওর স্বভাবই হইতেছে মানে এনট্রপি অনেক হাই। যখনই আপনি এদেরকে নিয়ে আসবেন বিশৃঙ্খলা ক্রিয়েট করবে। আপনি আহ, আপনি 10 দিন 20 দিন পর আসেন, এই কোড ওপেন করে দেখেন, আপনি নিজেই বুঝবেন না এখানে কি হইতেছে বা আপনি কি করছেন। আপনি চিন্তা করতে থাকবেন, আচ্ছা আমি এখানে আদৌ কি করছিলাম, আমার তো মনে নাই। তো এটা একটু মাথায় রাখবো সবাই, হ্যাঁ? আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন? আলামিন ভাই মেবি। সি প্লাস প্লাস কাউন্টটা একটু দেখাবেন, কাউন্ট লিখলেই সহজ হয়ে যায়। এটা কি ফাংশন? আচ্ছা আচ্ছা, জি ভাই, কাউন্ট ফাংশন, এবং কাউন্ট অনেক মেথডের, মানে অনেকগুলা লাইব্রেরি বা অনেকগুলা কন্টেইনার হচ্ছে কাউন্টকে ইউজ করে। ম্যাপ ইউজ করে, সেট ইউজ করে, তাদের মধ্যে ওই কাউন্ট দিয়ে লেটস সে আপনি একটা সেট ডিক্লেয়ার, একটা ম্যাপ ডিক্লেয়ার করলেন, এমপি নাম দিলেন, এই এমপি ম্যাপের মধ্যে কয়টা 2 আছে আপনি জানতে চান, বা কয়টা 3 আছে, সো তখন আপনি জাস্ট এমপি ডট কাউন্ট দিয়ে আপনি সেই জিনিসটা করে ফেলতে পারবেন। লেটস সে আপনি কি হিসেবে 2 দিলেন, এরকম আর কি। সো কাউন্ট না দেয়াটাই বেটার, কাউন্ট যদি আসে সিএনটি দেন। জি বুঝছি ভাই। ওকে, আচ্ছা ঠিক আছে। সো ফাংশন নিয়ে আসলে খুব বেশি কিছু বলার নাই, আপনারা এটা নিয়ে যখন, এটা পুরোটাই এক্সপেরিমেন্টাল, আপনি প্র্যাকটিসের উপর আসলে এটা আপনি কিভাবে কোডকে অপটিমাইজ করবেন বা কাজকর্ম করবেন সেগুলা ডিপেন্ড করে। লেটস সে
আমি কিছু কোডকে ফাংশনে কনভার্ট করে দেখি প্রবলেমটা কিছুটা ইজি হয় কিনা। ধরা যাক আমি একটা প্রবলেম নিয়ে বসি, দাঁড়ান। আচ্ছা, প্রবলেম এইচ কে এস নাম্বারটা একটু পারেন, এস নাম্বার একটু ঝামেলা আছে। এইচ সাবমিট করছিলা ভাইয়া? আচ্ছা, কে যেন বললো এটা? আলামিন ভাই? আমি বলছি, আমি ও শোভন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাই বলেন। না বললাম যে এস নাম্বারটাই মানে একটু তাহলে ক্লিয়ারও হয়ে যাবে, এস নাম্বারটা আচ্ছা ক্লিয়ার। আচ্ছা, এইচ এ প্রবলেম, ওকে। সো এই যে বলছে কি দেখি যে উই ডিফাইন বি ইজ এ ডিভিজর অফ এ নাম্বার এ ইফ এ ইজ ডিভিজিবল বাই বি, মানে বি হচ্ছে এর একটা ডিভিজর হবে, ওকে ফাইন। সো দি ডিভিজর্স অফ 12 আর 1 2 3 4 6 12, মানে 12 ডিভিজর হচ্ছে 6 জন, ওকে, আর তো কেউ নাই। সো 12 হ্যাজ 6 ডিভিজর্স, 12 ডিভিজর 6 জন, ওকে। তো নাও ইউ হ্যাভ টু order all the integers from 1 to 1000, মানে সর্ট করা লাগবে 1 থেকে 1000 পর্যন্ত যতগুলো নাম্বার আছে তাদেরকে সর্ট করা লাগবে। তো মেবি কোনো ডিফারেন্ট কন্ডিশন আছে সর্ট করার। তো এক্স উইল কাম বিফোর ওয়াই, মানে এক্স ছোট হবে ওয়াই এর তুলনায় যদি নাম্বার অফ ডিভিজর্স অফ এক্স ইজ লেস দ্যান নাম্বার অফ ডিভিজর্স অফ ওয়াই, মানে এক্স এর ডিভিজর যদি ডিভিজরের কাউন্ট যদি ওয়াই এর ডিভিজর কাউন্ট থেকে ছোট হয় তাহলে হচ্ছে এক্স আগে আসবে। আর নাম্বার অফ ডিভিজর্স অফ এক্স ইজ ইকুয়াল টু নাম্বার অফ ডিভিজর্স অফ ওয়াই যদি তাদের দুইজনের ডিভিজর কাউন্ট সমান হয়, হ্যাঁ হইতেই পারে, কারণ দুইটা নাম্বারের ডিভিজর কাউন্ট সমান হইতেই পারে, কিন্তু এক্স এর মান ওয়াই এর মান থেকে বড়, তখন এক্স সামনে চলে আসবে, মানে এক্স কে তখন ছোট হিসেবে আপনি বলতে পারবেন। লেটস সে 2 এবং 3, ওদের দুইজনেরই কিন্তু ডিভিজর কাউন্ট সেম, রাইট? দুইটা ডিভিজর আছে, 2 এর 2টা, 1 আর 2, 3 এরও 2টা, 1 আর 3। তাহলে 2 ছোট হবে নাকি 3 ছোট হবে এই কন্ডিশন অনুযায়ী? 2 ছোট। 3 ছোট। 3 ছোট, হ্যাঁ হ্যাঁ 3 ছোট, তার মানে ছোট্ট একটা মানে অবজারভেশন, মানে এখনো কিন্তু আমি ইনপুট আউটপুটে যাই নাই। সো সেটাতে পরে মানে এইভাবে মুখে মুখে আগে একটু সলভ করেন, দেখেন কিরকম ভাল লাগে। তো অবজারভেশন, সমস্ত মানে সবচেয়ে কম সংখ্যক আপনার ডিভিজর থাকতে পারে কয়টা? 2টা না? 2টার থেকে কম সম্ভব ডিভিজর? কোন একটা নাম্বারের ডিভিজর একটা, এটা হওয়া সম্ভব? প্রাইম নাম্বারের ডিভিজর সবথেকে কম। প্রাইম নাম্বারের ডিভিজর সব থেকে কম এবং সেটার কাউন্ট হচ্ছে 2। একটা ডিভিজরও হইতে পারে, সংখ্যাটা হবে 1। একের ডিভিজর একটা, রাইট? ঠিক না? একের একটাই ডিভিজর, বাদ বাকি সমস্ত প্রাইম নাম্বারের ডিভিজর কয়টা হবে? 2টা। তার মানে আমি যদি অর্ডারিং করি, সবার ফার্স্টে আমার কাকের পাওয়ার কথা? 1 কে পাওয়ার কথা। এরপর কাকে পাবো? প্রাইম নাম্বারগুলোকে। কোন প্রাইম নাম্বারটাকে সবার আগে পাবো? সবচেয়ে বড় প্রাইম নাম্বারটাকে, 997, রাইট? তারপরে কাকে পাবো? তারপরের প্রাইম নাম্বারগুলোকে। এইভাবে সামনে যাব, সমস্ত প্রাইম শেষ হবে, তারপর অন্যান্য নাম্বার নিয়ে আমার কাজ করা শুরু হবে। সো কেউ যদি চান পুরো 1000টা নাম্বার খাতা কলমে লিখেও বের করতে পারেন যদি কারো ইচ্ছা থাকে, বাট এটা আসলে দরকার নাই এই প্রবলেমটার ক্ষেত্রে। তো আপনারা মেবি অনেকে বুঝতে পারতেছেন, এখানে জাস্ট সর্টিং লাগবে, তাই না? প্রবলেমটা ভাই বুঝছি, কিন্তু সর্টিং করতে পারি না। খাতা কলমে নিয়ে আসলে এই যে কোন কোন নাম্বারের কয়টা ডিভিজর আছে সব হিসাব করছি, যেমন 168টা, 322টা, 11টা, 3টা, কিন্তু সর্ট আসলে আর করতে পারলাম না। অনেকটুকু তো করছেন ভাই। সর্টটাও আমি আপনাকে দেখাই দিই একদম সিম্পল ওয়েতে। তো যেটা বলতেছিলাম, এখানে বেসিক কোন সর্টিং পারেন এরকম কে আছেন? একদম বেসিক, সবচেয়ে বেসিক সর্টিং পারেন? বাবল শর্ট পারি ভাই। বাবল শর্ট ভাই পারেন, রাইট? আচ্ছা, এখানে যারা ক্লাস করতেছি তারা কি সর্টিং সম্পর্কে পরিচিত? যারা ক্লাস করি মোটামুটি সর্টিং কি জিনিস হইতে পারে? জি ভাই। আচ্ছা, ওকে। তো ধরেন একদম সিম্পল একটা ওয়েতে আমি বুঝাই। ধরেন আমার কাছে 1 থেকে 1000 পর্যন্ত সংখ্যা আছে এবং সবগুলোকে আমি ভেক্টরে নিয়ে রাখলাম। সো নাম্বারস, তো এটার মধ্যে আমি 1 থেকে 1000 পর্যন্ত
সবাইকে পুশ করলাম একে একে। ওকে, সবাইকে পুশ করলাম। ওকে, সো পুশ করার পর তো এরা আসলে সর্টেড অর্ডারই থাকবে 1 থেকে 1000, তো এটা আমাদের কোনো কনসার্ন না। ওকে, তো বাবল সর্ট অ্যাপ্লাই করা লাগবে। ধরে রাখেন যে এই 1000 নাম্বার সর্টেড না, মানে এইভাবে আমি আপনাকে স্যাটিসফাই করি যে এটা আসলে সর্টেড থাকবে না, আমি উল্টায় পাল্টায় দিব। সো একটা ফাংশন আছে নাম র্যান্ডম শাফল। সো আপনি যদি এটাকে কল করেন, আপনার অ্যারেটাকে উল্টায় পাল্টায় দিবে আর কি, র্যান্ডমলি শাফল করে দিবে। সো দিলাম, কেউ আর সর্টেড নাই। তো একে আমি সর্ট করতে চাই। তো নাম্বারগুলোকে যে সর্ট করতে চাই, এটা কি মেইন ফাংশনে এটার পুরো ইমপ্লিমেন্টেশন লেখা কি একটু বোকামি হবে না? কারণ মেইন ফাংশনের তো কাজ না এই অ্যারেটাকে সর্ট করা, রাইট? জি ভাই। তো আমি একটা ফাংশনকে কল দিই, নাম হবে বাবল সর্ট। আমি কিন্তু এখন এটা ডিক্লেয়ার করি নাই, আমি জাস্ট আমার মতো লিখতেছি, যেটা বেটার হয় আমার কাছে। সো বাবল সর্ট, এবং সে কাকে সর্ট করবে সেটাও তো আমাকে দিয়ে দেওয়া লাগবে, রাইট? মানে জাস্ট বাবল সর্ট লিখলাম, কাকে সর্ট করব কিছুই বললাম না, তাহলে তো হবে না। সো বাবল সর্ট লিখলাম, ফাংশনের নাম আর প্যারামিটার হিসেবে কাকে পাঠিয়ে দিলাম ভাই? নাম্বারগুলোকে, ভেক্টরটাকে পাঠিয়ে দিলাম, রাইট? আচ্ছা, সো আমার এই বাবল সর্টের কি কোনো রিটার্ন টাইপ আছে ভাই? দেখেন তো, নাই। সো ভয়েড হবে, নাম হবে বাবল সর্ট, তার প্যারামিটার টাইপটা ভাইয়া কি? ইন্টিজার। এই তো এটা। তো এটা একটা ভেক্টর, হ্যাঁ, ইন্টিজার পূর্ণ সংখ্যার ভেক্টর। এখন দেখেন, আচ্ছা আমি পার্টটা একটু পরে বলি, আপাতত ধরেন এইভাবেই আসি, একটা কল বাই ভ্যালু অবস্থায় আছে, আমি এটাকে কল বাই রেফারেন্সে নিব, কেন নিব সেটা পরে বলতেছি। ওকে, ভেক্টরটা পাস করলাম এখানে। তো করার পর বাবল সর্টের একদম সিম্পল লজিক যেটা, সেটা হচ্ছে যে আপনার কাছে যদি র্যান্ডমলি অনেকগুলো সংখ্যা থাকে, ধরেন 5, 1, 4, 3, 2, 6, আবার 3 এরকম। সো বাবল সর্ট যেটা করে, সবার ফার্স্টে আপনার 5কে ধরেন এখানে বসায়, 5কে বেজ হিসেবে ধরে, চিন্তা করে 5-এর সাথে অন্যান্য সব নাম্বারকে একবার একবার কম্পেয়ার করে। ধরেন একবার ফার্স্টে কম্পারিজনটা হবে আপনার 1-এর সাথে, তো 5-এর সাথে 1কে কম্পেয়ার করে দেখে যে নতুন যাকে কম্পেয়ার করতেছে সে ছোট কিনা, ছোট হইলে সোয়াপ করে ফেলে। তো দেখেন তো, নতুন যাকে কম্পেয়ার করতেছে যে ভ্যালুটা হচ্ছে 1, সে কি 5-এর তুলনায় ছোট নাকি বড়? ছোট। সো এরা দুইজন সোয়াপ হবে, জায়গাটা সোয়াপ হয়ে যাবে এখন। সো 1 এখানে আসবে, 5 এখানে আসবে। 1 এখন আমাদের নতুন বেস, 1 এখানে চুপচাপ বসে থাকবে। দেন আপনার এখানে আরো যে ভ্যালুগুলা ছিল, আপনার এরপরে কম্পেয়ারটা হবে এখানে আপনার 4 এর সাথে। সো 4 কি 1 এর থেকে ছোট? না। 3 না, 2 না, 6 না, 3 না। তার মানে আপনি সবচেয়ে ছোট এলিমেন্ট হিসেবে 1 কে পেয়ে গেছেন, 1 ফিক্সড এখানে। দেন আপনি নেক্সট এলিমেন্টটাকে নতুন বেস হিসেবে ধরবেন, এবং সেম কাজ আপনি পরবর্তী এলিমেন্টগুলোর দিয়ে এই মানে একটু আগে যে কাজটা করলেন, সেম কাজটা আপনি এবার নতুন বেসের জন্য করতে থাকবেন। তাহলে এই পজিশনটাতে কোন নাম্বারটা আসবে একটু পর? 2, রাইট? সো এইভাবে যদি সামনে আগান, একটা সময় পুরো অ্যারেটা সর্ট হয়ে যাবে। আমি কি বুঝাইতে পারছি? সিম্পল আইডিয়া, মানে একদম সবচেয়ে ব্রুট ফোর্স ওয়েতে যেভাবে সলভ করা যাইতে পারে। আচ্ছা, তো এটা যদি ইমপ্লিমেন্ট করতে চাই সর্টিংটা, শোভন ভাই তো প্রবাবলি বাবল সর্ট পারেন, রাইট? জি ভাই। আচ্ছা, সো আমি ধরেন এখানে ইমপ্লিমেন্ট করতে চাই, বেস হিসেবে যাকে ধরতে চাই সে হচ্ছে i। সো বেস ইন্ডেক্স হবে আমার i। তো এইখানে কি দেয়া যায়, নাম্বারস ডট সাইজ i প্লাস প্লাস, আর আমি i বেস হিসেবে যাকে ধরছি ঠিক তার ডান পাশ থেকে আমি নেক্সট কম্পারিজন গুলো শুরু করছি। সো তার ঠিক ডান পাশে হচ্ছে i প্লাস 1, i হচ্ছে আমার বেস, যাকে বেস ধরছি তার ঠিক ডান পাশ থেকে আমি নতুন নাম্বারগুলোকে নিয়ে কাজ করা শুরু করলাম, যতক্ষণ পর্যন্ত না শেষ হয় আমি সামনে আগায় গেলাম। যদি কখনো দেখি যে আমার বেস যে নাম্বারটা, তার থেকে আমি যার উপর ইটারেশন চালাইতেছি, যেই নতুন ভ্যারিয়েবলটা, যে সে হচ্ছে ছোট, তার মানে আমার এখন সোয়াপ করা দরকার, বেস থেকেও বেটার ভ্যালু পেয়ে গেছি। তো তাদের দুজনকে আমি সোয়াপ করে দিব, সোয়াপ বিল্ট ইন ফাংশন কল দিলেই কাজ শেষ। তো এই বাবল সর্ট আমি যদি এখন কল দিই, 1 থেকে 1000 না দিয়ে 10 দিয়ে দেখি যে সর্টিংটা হয় কিনা।
আচ্ছা, এই তো কল দিলাম। ওমা, এ তো কোনো কিছু সর্ট করলো না। তাও আরেকটা কাজ করি, আগে কি ছিল সেটাও প্রিন্ট করি, আর সর্ট করার পরে কি হইলো সেটাও প্রিন্ট করি। আচ্ছা, ও আমি তো র্যান্ডম শাফলের ইতে প্রিন্ট করছি। আচ্ছা সরি ভাই, এটা আসলে এইখানে হবে, সরি। এইবার মেবি বোঝা যাবে। ওমা, যা ছিল তাই আছে, সর্ট হইলো না, এটা কি ধরনের কথা? দেখি তো কেউ বলতে পারে কিনা এখানে প্রবলেমটা কোথায়। ভাই, ওই যে মানে ও তো মানে ওই মানে রেফারেন্সটা পাস করা দরকার ছিল, আপনি যেটা নিয়ে ই রাইট, করতেছেন মানে আমি তো কল বাই ভ্যালু করছি এখানে, মানে আমি যে ফাংশনটায় প্যারামিটার হিসেবে ভেক্টর ইন্ট নাম্বারস দিলাম, যখনই আমি এইভাবে লিখছি, আমার যে ভেক্টরটা ছিল তার একটা কপি ক্রিয়েট হয়েছে, সেই কপিটাকে আমরা সর্ট করছি। তো আমরা যদি এই ফাংশনের ভিতরে, আমরা যদি এখানে ধরেন আমি এটাও বাদ দিলাম, ফাংশনটার ভিতরে এইখানে আমি এই ভেক্টরটাকে প্রিন্ট করতাম, তখন দেখি কি ঘটনা ঘটে। দেখেন তখন কিন্তু ভেক্টরটা সর্টেড, রাইট? কিন্তু আমি যখন বাইরে এসে প্রিন্ট করতেছি তখন দেখতেছি এটা সর্টেড না। এর পিছনে কারণ হচ্ছে, বাইরে আপনি যে ভেক্টর ইন্ট নাম্বারসটা দিছেন, এটা একটা ভেক্টর, আপনি যখন বাবল সর্ট হিসেবে এখানে নাম্বারসটাকে পাস করছেন, তখন এই নাম্বারস ভেক্টরটার একটা কপি ক্রিয়েট হয়েছে, সেই কপিটা নতুন ফাংশনে গেছে, সেই কপিটাকে আপনি সর্ট করছেন। কিন্তু আপনার তো একটা কপি ক্রিয়েট করে তাকে সর্ট করার কথা ছিল না, রাইট? আপনার সর্ট করার কথা, আপনি যাকে পাস করতেছেন এক্স্যাক্টলি সেই সর্ট হবে, নতুন কোনো কপি ক্রিয়েট হওয়ার দরকার নেই। সো তখন যেটা করতে হয়, কল বাই ভ্যালু না, কল বাই রেফারেন্স, মানে আপনার যে ভেক্টরটা তার ঠিকানাটা পাঠায় দেওয়া লাগে। কথার কথা, আপনি কাউকে আপনার বাসায় নিমন্ত্রণ জানাইলেন যে ওকে আপনি আমার বাসায় আসেন, সো আপনি আপনার বাসার অ্যাড্রেসটাই দিবেন, রাইট? আপনার বাসার মতো একটা অবিকল বাসা আপনি বানায় তাকে বলবেন না যে আপনি এখানে আসেন এখন, সো এটা তো বোকামি হবে। সো আমরা সেই কাজটা এখানে করছি। কম্পিউটার অনেক ফাস্ট করতে পারে দেখে ওই হেডেকটা আমাদের মাথায় খুব একটা আসে নাই ফার্স্টে, যে এটা কস্ট কিরকম, বাট বড় বড় কেসে যদি এটা করতে যান ধরা খাবেন। তো কল বাই রেফারেন্স একদম সিম্পল, জাস্ট আমাকে এখানে একটা এম্পারসেন্ট দেয়া লাগবে। এটা করা মানেই সে রেফারেন্সটা নিয়ে যাবে, অ্যাকচুয়াল কপি ক্রিয়েট করবে না, যাকে পাস করব তার রেফারেন্সটা নিয়ে সে কাজকর্ম করবে। সো এখন কোডটা রান করে দেখি, এখন সর্ট হয়েছে, রাইট? এই যে আমি কিন্তু বাইরে প্রিন্ট করছি। বাবল সর্ট না জানলে সমস্যা নাই, বাট কিছুটা আইডিয়া হয়তো আপনাদের হইছে। ক্লাস শেষে আমরা সর্টিং নিয়ে আবার সামনে পড়াশোনা আছে আমাদের, আমি জাস্ট আলাপ আলোচনার সুবিধার্থে আপনাদেরকে এটা দেখাইতেছি আগে, হ্যান্ড ডার্টি করতেছি আগে, তারপর না হয় আপনারা বুঝবেন যে কি কি শেখা লাগবে, আস্তে আস্তে শেখা শুরু করবেন, তারপর মজাটা আসবে। সবাই কি এটুকু পর্যন্ত ক্লিয়ার? একটু জানাবেন। জি ভাই। ওকে, তো আমাকে এই প্রবলেমটার জন্য এইভাবেই কোনো একটা সর্টিং করা লাগবে, রাইট? এরকম কোন একটা সর্টিংই আমাকে করতে হবে, ঠিক না? কিন্তু ডিভিজন ওয়াইজ। কিন্তু এই ইফ কন্ডিশনটা একটু আলাদা হবে, কে বড় কে ছোট সেটা একটু ডিফারেন্ট কোন একটা শর্তে আমাকে সেটা হ্যান্ডেল করাইতে হবে আর কি। তো ধরেন আমি যদি এরকম একটা ফাংশন লিখি, ইজ গ্রেটার, এবং এখানে নাম্বারস আই দিলাম, নাম্বারস জে দিলাম, এবং এখানে আমি লিখলাম আরেকটা ভুল ফাংশন, ইজ গ্রেটার, এখানে একটা ভ্যালু দিলাম এ, এখানে একটা ভ্যালু দিলাম বি, বি না এ আর এক্স আর ওয়াই দিই, প্রবলেমে যেভাবে এক্স আর ওয়াই আছে। আমি এখানে লিখলাম রিটার্ন এক্স গ্রেটার দেন ওয়াই। এইটুকু দেখেন তো হুবহু আগের কোডের মতোই না? সেম কাজ করবে না? ভাই কল বাই রেফারেন্স কি অনলি অ্যারেতেই পসিবল নাকি অন্য ডেটা টাইপে করা যাবে? অন্য ডেটা টাইপেও ভাই করা যাবে, স্ট্রিং এর ক্ষেত্রেও করতে পারবেন, ম্যাপের ক্ষেত্রে করতে পারবেন, সেটের ক্ষেত্রে করতে পারবেন, যে কারো ক্ষেত্রেই করতে পারবেন। আচ্ছা দেখেন তো এই দুইটা কোড কি সেম না? ইজ গ্রেটারে কি করতেছে, দুইটা নাম্বারকে প্যারামিটার হিসেবে পাস করতেছে, আর ইজ গ্রেটারের ভিতরে তাদের দুইজনকে কম্পেয়ার করে দেখতেছে, যদি প্রথম জন বড় হয় দ্বিতীয় জনের তুলনায়, তাহলে এই ইজ গ্রেটার ফাংশন ট্রু রিটার্ন করতেছে। আলটিমেটলি এটা তো আমাদের আগের কন্ডিশনের মতোই হইলো, ঠিক না? সবাই একটু এটা ভালো মতো দেখি, কোনো কনফিউশন থাকলে একটু বলি।
জি ভাইয়া। আচ্ছা, তাহলে ধরে নিব এখানে প্রবলেম নাই। এখন আমি যদি এই ইজ গ্রেটার ফাংশন যেটা, এইটার ভিতরে আমাদেরকে এক্স্যাক্টলি যেভাবে দুইটা নাম্বারের মধ্যে কে বড় কে ছোট এটা বের করতে বলা হয়েছে, এক্স্যাক্টলি যেভাবে সেই শর্তটা যদি এখানে লিখি, সাকসেসফুলি লিখতে পারি, প্রবলেম কি সলভ হয়ে যায় না? আপনারা কি একমত? আমি যদি ইজ গ্রেটার ফাংশনটাকে একটু ডিফারেন্ট ভাবে লিখতে পারি, ধরেন আমি ফার্স্টে বের করতে চাই এক্স এর কয়টা, জি ভাইয়া একজন মেবি বলতে নিছিলেন কিছু। আচ্ছা, আমি ধরেন এক্স এর ডিভিজর কয়টা সেটা ফার্স্টে বের করি, ডিভ কাউন্ট এক্স এটা বের করলাম। এটা ধরেন কাউন্ট ডিভিজর নামক একটা ফাংশন আমাদের কাছে আছে, ধরেন কেউ হচ্ছে ডিভিজর কাউন্ট করে দেয়। সো আরেকটা ফাংশন, মানে আরেকবার ফাংশনটাকে কল দিলাম ওয়াই এর জন্য। তাদের মধ্যে যদি সম্পর্কটা এরকম হয় যে ডিভ কাউন্ট এক্স থেকে ডিভ কাউন্ট ওয়াই বড়, তাহলে এক্স সামনে থাকবে, রাইট? জি মানে আমাদের ইজ গ্রেটারের কি রিটার্ন করা উচিত তখন? ফলস রিটার্ন করা উচিত না? কারণ আপনি জানতে চাচ্ছেন যে এই শর্তটা সামহাও সত্য হয় কিনা, যদি হয় তাহলে আপনি ট্রু রিটার্ন করবেন, আদারওয়াইজ ফলস, ঠিক না? আপনার উদ্দেশ্য তো এটাই, এই ফাংশনটার, ঠিক নাকি ভুল? ঠিক ভাইয়া। সো আমাদের যদি দেখা যায় যে এক্স এর ডিভিজর কাউন্ট ওয়াই এর ডিভিজর কাউন্ট থেকে ছোট, তার মানে এটা 100% শিওর যে এক্স এর থেকে ওয়াই বড়, রাইট? বড় মানে পরে থাকবে, ঠিক না? তার মানে কন্ডিশন তো ফুলফিল হইতেছে না, সো রিটার্ন ফলস। ভাইরা একটু রেসপন্স করবেন যে এই 38 নাম্বার লাইনটা আপনারা বুঝছেন কিনা। জি, বুঝতে পারছি। আচ্ছা, যদি আরেকটা ঘটনা ঘটে, যদি এটা বড় হয়, তাহলে রিটার্ন কি করবেন, ট্রু নাকি ফলস? ট্রু। ট্রু। আরেকটা কেস বাকি থাকে, তারা দুইজন যদি সেম হয়। সো তারা দুইজন যদি সেম হয়, তখন আমাকে চেক করতে হবে যে এক্স যদি আলটিমেটলি, এই যে আমি এখানে লিখি ডিফ কাউন্ট এক্স আর ডিফ কাউন্ট ওয়াই সমান, আমি জানতে চাই এটা কি সামহাও হয় কিনা। এটা কখন সত্য হবে, মানে এক্স বড় হবে কখন? এক্স এন্ড এক্স ওয়াই ইকুয়াল হলে তারপর হচ্ছে এক্স বড় হইতে হবে। এক্স যদি বড় হয় তার মানে এক্স তখন সামনে বসবে, রাইট? এক্স এর মান যদি বড় হয় এক্স তখন সামনে বসবে। এক্স সামনে বসা মানে এক্স এর মান আসলে মানে এক্স র্যাঙ্কে ছোট হওয়া, রাইট? ধরেন আপনি 2 এবং 3 কে কম্পেয়ার করতেছেন, তাদের দুইজনের ডিভিজর কাউন্ট সেম ভাইয়া, হ্যাঁ? এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 3, তাহলে এবার সামনে কে বসবে? আর আপনি চেক করতে চাচ্ছেন যে এই কন্ডিশনটা ট্রু কিনা। এক্স এর ভ্যালু 2 আর ওয়াই এর ভ্যালু 3, এটার জন্য এই কন্ডিশনটার আউটপুট কি আসবে? ফলস। ফলস, রাইট? ঠিক না? তার মানে আর যদি এরকম আসে, তাহলে এটার আউটপুট কি আসবে? ট্রু। ট্রু, এক্স্যাক্টলি। সো আমাকে তখন দেখা লাগবে যে দুজনের কাউন্ট যদি সেম হয়, আমাকে তখন জাস্ট উল্টাটা দেখা লাগবে, যে এক্স এর মান এটা দেখলেই হয় না, মানে এক্স থেকে ওয়াই যদি বড় হয় তাহলে একটা রিটার্ন করতে হবে, আদারওয়াইজ আরেকটা রিটার্ন করতে হবে। মানে আমি এটাকে যদি সহজে বুঝাই, যদি এরকম হয় তাহলে কি রিটার্ন করবো ভাইয়া? এই যে এখানে লিখছিলাম ফলস, রাইট? আর এটা যদি না হয় রিটার্ন ট্রু। আচ্ছা, তো আমাকে এখন কাউন্ট ডিভিজর ফাংশনটাকে বানাইতে হবে। সো কাউন্ট ডিভিজর একটা ফাংশন বানাই যা রিটার্ন টাইপ হবে ইন্ট, কারণ সেই ডিভিজরের কাউন্ট রিটার্ন করে দিবে। আর তার প্যারামিটার হিসেবে n কে পাস করলাম, তো যে সংখ্যাটা n তার ডিভিজর হচ্ছে সে কাউন্ট করে আমাকে জানাই দিবে। তো একটা ভ্যারিয়েবল রাখি কাউন্ট ইকুয়ালস টু 0, তারপরে হচ্ছে 1 থেকে n পর্যন্ত লুপ চলবে। যদি কখনো দেখি যে ইফ n mod i ইকুয়াল 0, তাহলে কাউন্ট প্লাস প্লাস
আর ফাইনালি এই কাউন্টের ভ্যালুটা রিটার্ন করে দিলাম, এটা ডিভিজর কাউন্ট হবে। তো এখন কোডটা রান করে দেখি 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোকে সে কিভাবে সর্ট করে। সবার ফার্স্টে কাকে আনলো? 1। তারপর কাকে আনলো? 1 থেকে 10-এর মধ্যে যেই নাম্বারটা প্রাইম এবং যার ভ্যালু সবচেয়ে বড়, রাইট? এটা কিন্তু আমরা বলতেছিলাম তখন, ঠিক না? তারপরে 5, তারপরে 3, তারপরে 2, সব প্রাইম শেষ। তারপরে 9, কারণ ডিভিজর 3টা। তারপরে 4, ডিভিজর 3টা, কিন্তু 9 যেহেতু বড় সে সামনে আসছে। তারপরে 10, ডিভিজর হচ্ছে 4টা। তারপরে 8, ডিভিজর 4টা। তারপর 6, ডিভিজর 4টা। তো আমার কাজ হবে এখন এই 10-এর জায়গায় এটাকে কত করা? 1000 না? এটা করলেই হয় কিনা? র্যান্ডম শাফলও করার দরকার নাই। দেখি এটুক পর্যন্ত সবাই বুঝি কিনা, একটু আওয়াজ দিক। না বুঝলে কোথায় বুঝি নাই একটু বলবো। আচ্ছা, ওকে। তো এটুক যদি বুঝি, সর্ট হয়ে গেছে। টেস্ট কেস ইনপুট নিলাম। টেস্ট কেস ইনপুট নেওয়ার পর কয় নাম্বার টেস্ট কেস সেটা আমাকে প্রিন্ট করতে হবে আলটিমেটলি। সো কেস ভ্যারিয়েবল রাখলাম। আর এইখানে আমাকে কেস নাম্বার প্রিন্ট করার সাথে সাথে র্যাঙ্কও বলা লাগবে। সো ইন্ট পজ, পজিশনটা ইনপুট নিলাম, দেন পজিশনের ভ্যালু 1 কমাই দিলাম, কারণ পজিশন আসলে ওয়ান বেসড ইন্ডেক্স অ্যাকচুয়ালি। সো আমাকে 0 বেসড এ কাজ করা লাগবে। সো 1 কমাই দিলাম। আর তারপরে এটাই তো বলছি মেবি, হ্যাঁ, তারপরে আমি ওই সংখ্যাটাকে প্রিন্ট করে দিলাম কেস প্লাস প্লাস এবং নাম্বারসের পজে যা আছে। অ্যাকচুয়ালি পজ -1ও করা যায়, শুধু শুধু এই কোডটা আগলি হয় না এখানে, এটা আরো নিট এন্ড ক্লিন। সো এখন কোডটা রান করলাম। 5 1 1 2 997 3 991 4 983 1840। সো এই কোড কপি করলাম, আলাদাভাবে সাবমিট করলাম, দেখা যাক কি হয়। ও ইস প্রাইম, জেনারেট প্রাইমস এগুলো সাবমিট হয়েছে। আচ্ছা, এটা তো আগের জিনিস ছিল। লোডিং, দেখি আমরা এখানে আলাদা কিছু করছি কিনা। 1 থেকে 1000ই তো মেবি ছিল। 1 থেকে 1000 এর বাইরে দিবে না। আচ্ছা, টাইম লিমিট এক্সিডেড কেন? টিএলই কেন খাবে? বাবল সর্ট নাম্বার করলাম। ও আচ্ছা, এটা টাইম লিমিট কত? 1000। হয়তো একবারই বাবল সর্টে কল দিয়ে কাজ করছে, এটা টিএলই কেন দিবে? ওয়েট, এ কি সামহাউ জেনারেট কে তো কল দিবে না, এদের কাউকে তো সে কল দিবে না, প্রাইমস কেও তো কল দিবে না। টাইম লিমিট এক্সিটেড, আচ্ছা উইয়ার্ড খুবই। রিটার্ন ফলস ট্রু, ফলস ট্রু, বাবল সর্ট নাম্বারস ডট সাইজ j প্লাস প্লাস সব। কারণ এটা যখন আমি এখানে রান করতেছি, এটা এই বাবল সর্টের পরে যদি আমি কিছু প্রিন্ট দেই, ধরা যাক এই যে আমি এটা প্রিন্ট দিলাম আর কি, হ্যাঁ। সো কোড রান দেওয়ার মেবি সাথে সাথে এটা প্রিন্ট হয়। ও আচ্ছা, একটু টাইম লাগে, রাইট। আচ্ছা, অপটিমাইজেশন গুলো আমরা একটু চিন্তা করি এখন। ওকে ফাইন, আমরা এই পর্যন্ত ওকে আছি, ঠিক আছে ঠিক আছে। ওকে, আমি একদম ব্রুট ফোর্সে সবার ফার্স্টে আগাইছি। আচ্ছা, আমরা ধীরে ধীরে অপটিমাইজ করব, সমস্যা নাই। আমাকে একটু বলেন, এই যে কোডটা যে করা হইলো কাউন্ট ডিভ থেকে ইজ গ্রেটার বাবল সর্ট মেইন ফাংশনে যা যা হয়েছে এভরিথিং, আপনাদের কারো কি কোনোটায় বুঝতে কোনো সমস্যা আছে কিনা এখানে একটু জানাবেন। এনিওয়ান? একদম ফ্র্যাঙ্কলি বলবেন, কোনো সমস্যা নাই, আমি বুঝাই দিব, যদি আবার বুঝাইতে হয় আমি বুঝাই দিব। ওটার স্টেপ তো ভাইয়া বুঝছি, বাট হচ্ছে মূলত যে আপনার বাবল শর্টের যে বিষয়টা, এটা হচ্ছে প্রাথমিক যে থিওরিটা জানা দরকার, সেটা হচ্ছে নলেজ গ্যাপ আছে। মানে বাবল সর্টের কথা বললেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাতে কোনো ক্ষতি নাই, ওটাতে কোনো ক্ষতি নাই।
মানে এমনিতে আপনি ধরে কোডের নেন আপনি জানেন। কোডের সিকোয়েন্স হচ্ছে ঠিক আছে, কোডের কোনটা করছেন আর কি হচ্ছে এটা বোঝা যাচ্ছে অনেকটা। হুম হুম। এমনিতে সমস্যা হচ্ছে না, কিন্তু যেহেতু এই যে বেসিক নলেজ গুলা গ্যাপ আছে, ওই গ্যাপের কারণে হচ্ছে পুরোটা ধরতে একসাথে ধরতে কষ্ট হচ্ছে আর কি। ওকে ওকে, নো প্রবলেম। আমরা সর্টিং নিয়েও কথাবার্তা বলবো পরে। আপনি ধরে রাখতে পারেন বাবল সর্ট এটা আপনার জন্য একটা ব্ল্যাক বক্স, মানে আপনার কাছে এটা দেয়া থাকবে আগে থেকে। আপনি জাস্ট এখানে এইটুকু জায়গায় আপনি একটা ট্রিক খাটাবেন, জাস্ট দুইটা সংখ্যা একজন আরেকজনের থেকে বড় কিনা আপনি এইটুকু সামহাও আইডেন্টিফাই করতে পারেন কিনা। ধরেন এটা ইজ গ্রেটার ফাংশনটার কাজকর্ম যদি আপনি বুঝেন, আপনি গুড টু গো, মানে এটার জন্য আর কি। আচ্ছা, কারো এইটুকে কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারি। আচ্ছা, যদি প্রশ্ন না থাকে আমি ধরে নিব, মানে আমার মনে হচ্ছে যেটা অনেকে ভয়ে বলতেছেন না, ভয়ের কিছু নাই, একদম ফ্র্যাঙ্কলি বলতে পারেন, কোনো ক্ষতি নাই এখানে। অনেকে হয়তো এখানে আছেন যারা আমার আগের ব্যাচের স্টুডেন্ট ছিলেন ডেটা স্ট্রাকচার কোর্সে, তারা জানেন মানে কোশ্চেন করলে আমি কখনো কাউকে কিছু বলি না, মানে ডিসকারেজ করি না কোশ্চেন করতে এই ধরনের টপিকে, সো বলতে পারেন। জি ভাই। আচ্ছা, শোনা যায় না যদিও। আচ্ছা জি, শুভ রয় ভাই, জি বলেন। ভাইয়া আমি ইজ গ্রেটার একটু জানতে চাচ্ছিলাম হ্যাঁ যে হ্যাঁ, আমরা নর্মালি এক্স এবং ওয়াই কে বড় এবং ছোট শুধু এটা তো করছি ঠিক আছে, কিন্তু বাকিগুলো আসলে কেন করা দরকার ছিল? বাকি বাকি মানে বলতে ভাই কাউন্ট, কোনটা? যে বাকি আমরা ইফ লিখলাম যে যখন কাউন্ট ডিভিজর করলাম এক্স এর, কাউন্ট ডিভিজর করলাম আচ্ছা ওয়াই আচ্ছা এর, আচ্ছা, এই ইজ গ্রেটার তো আমি প্রবলেমটাতে, নর্মালি, হ্যাঁ এই প্রবলেমটাতে আমাদেরকে 1 থেকে 1000 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে তাদেরকে একটা কাস্টম অর্ডারে সর্ট করতে বলা হয়েছে। মানে তাদের এসেন্ডিং অর্ডার যেটা সচরাচর আমরা বুঝি যে এক দুইটা সংখ্যার মধ্যে কে বড় কে ছোট তার ভ্যালু দেখলেই বোঝা যায়, রাইট? সেই অর্ডারটায় আমাদেরকে সর্ট করতে বলে নাই, অর্ডারটা একটু ডিফারেন্ট। অর্ডারটা হইতেছে এরকম যে আপনি এক্স কে ওয়াই এর তুলনায় ছোট, মানে দুইটা সংখ্যা র্যান্ডমলি ধরেন এক্স আর ওয়াই, সো এক্স কে আপনি ওয়াই এর তুলনায় ছোট তখনই বলবেন যদি পয়েন্ট নাম্বার 1 এক্স এর ডিভিজর কাউন্ট ওয়াই এর ডিভিজর কাউন্ট থেকে ছোট হয়। পয়েন্ট নাম্বার 2 এক্স এর আর ওয়াই এর যদি ডিভিজর কাউন্ট সেম হয়, এবং তখন যদি এরকম হয় যে এক্স এর মান ওয়াই এর মানের থেকে বড়, তখন আমরা বলবো যে ওকে, অর্ডারিং যদি করতে যাই তখন এক্স আসলে আগে আসবে ওয়াই পরে আসবে। মানে আমাদের ট্র্যাডিশনাল যে সর্ট ওরকম না, মানে দুইটা ভ্যালু দেখলেন, ভ্যালু দেখে বললেন এ বড় এ ছোট, ওকে ডিসিশন শেষ, এইটুক এনাফ না। এখানে অর্ডারটা একটু কাস্টম আর কি, বুঝতে পারছেন? ওকে, ঠিক আছে। তো যদি আর কারো কোনো কোয়েশ্চেন না থাকে, কেউ কি বলতে পারবেন আমি এখানে অপটিমাইজ কোথায় করতে পারি? এনি আইডিয়া? সর্টিং এ তো অপটিমাইজ করা যায়। হ্যাঁ, রিটার্ন করার পরে এই যে, আচ্ছা না ঠিক আছে, ওটা ঠিক আছে। সর্টিং এ এক অপটিমাইজ করা যায়, কিন্তু কারণ ভ্যালু ওটা যেহেতু, n স্কয়ার হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ রাইট, এন স্কয়ার হয়, কিন্তু ভ্যালু যেহেতু মাত্র 1000, আসলে আমাদের এই সর্টিংও ঠিকঠাক মতো করতে পারলে পাস করবে। আচ্ছা, তো ইজ গ্রেটার ফাংশনটাতে একটু ঝামেলা আছে। যতবার আমি ইজ গ্রেটারকে কল দেই, সে কাউন্ট ডিভিশন নামক একজনকে কল দেয়, তাই না? এবং কাউন্ট ডিভিজর একদম 1 থেকে n পর্যন্ত বাংলা নিয়মে লুপ চালাই দিচ্ছে, রাইট? এই পার্টটাতে অপটিমাইজ করার সুন্দর কিছু জায়গা আছে। তো আমরা আগে থেকেই সব নাম্বারের ডিভিজর বের করে রাখতে পারি, প্রি ক্যালকুলেট, আমরা আগে থেকে সব নাম্বারের ডিভিজর বের করে রাখতে পারি। তো আমরা কাউন্ট ডিভিজরটাকে বাদ দিয়ে দিই, এখানে রাখবই না। আমরা একটা ভ্যারিয়েবল, একটা অ্যারে রাখি যার নাম হবে ডিভ কাউন্ট, একটা অ্যারে, যে অ্যারের সাইজ হবে ধরা যাক 1000টা নাম্বার হইতে পারে, সো 1010 পর্যন্ত রাখলাম। সো কাউন্ট ডিভিজরকে আর কল দিব না, এখন আমি ডিভ কাউন্টকে কল দিব, কল না আসলে এক্সেস করব। ডিভ কাউন্ট অফ এক্স হবে এক্স এর ডিভিজর কাউন্ট, ডিভ কাউন্ট অফ ওয়াই হবে ওয়াই এর ডিভিজর কাউন্ট। আচ্ছা, তো আমি যদি সামহাও ডিভ কাউন্ট যে অ্যারেটা আছে এটাকে যদি আমি পপুলেট করতে পারি ঠিকঠাক,
আমার তো প্রবলেম সলভ হয়ে যায়, রাইট? আমার ইজ গ্রেটার অনেক অপটিমাইজ হয়ে যায়, তাই না? ইজ গ্রেটার রান টাইম কমপ্লেক্সিটি হয় তখন O1। অ্যাকচুয়ালি কমপ্লেক্সিটি নিয়েও কথাবার্তা বলার কথা ছিল, বাট আজকে হয়তো বা পারবো না, ইনশাল্লাহ আগামীকালকে হবে। তো আজকে ক্লাসটা একটু 10-15 মিনিট বেশি হবে, তো সবাই একটু ওইভাবে একটু প্রিপারেশন নিয়ে রাখবো। তো যদি ডিফ কাউন্ট এই অ্যারেটা ঠিকঠাক পপুলেট করতে পারি আমরা, তাহলে ইজ গ্রেটারটা আমার কিছুটা ইমপ্রুভমেন্ট হয় না ইজ গ্রেটার ফাংশনটায়? সবার কি মনে হয়? ওকে, সো আমরা এই একদম যেভাবে এখানে নাম্বারগুলোকে পুশ করছি, সেম ভাবে আমরা সহজ কোনো উপায়ে আমরা ডিফ কাউন্ট বের করে আমরা তাদেরকে প্রত্যেকটা নাম্বারের সাথে অ্যাসাইন করে দিতে পারি। আচ্ছা, তো আমাদের একটা ফাংশন ছিল কাউন্ট ডিভিজর, তাকে আমরা আবার কষ্ট করে একটু নিয়ে আসি। আমার অ্যাকচুয়াল সলিউশন আর অনেক ছোট ডিফারেন্ট সলিউশন আমার, কিন্তু এটা আমি এখন এই কারণে দেখাবো না, কারণ সেটাতে বেশ কিছু কনসেপ্ট আগে থেকে আপনাদের জানতে হবে। তো সেটা আমি যখন নাম্বার থিওরির ক্লাস আমরা করব তখন আমরা সেখানে আসবো। আচ্ছা, তো কাউন্ট ডিভিজরটাকে এখানে রাখলাম। আমি 1 থেকে 1000 পর্যন্ত সব নাম্বারের জন্য আগে থেকেই ডিফ কাউন্ট বের করে রাখলাম। নতুন করে আমার প্রতিবার কল করা লাগবে না, একবারেই কাজ হবে। সো এখন দেখি মোটামুটি কিছুটা ইমপ্রুভমেন্ট হয়েছে কিনা। আগে তো আমার নাম মানে এখানে যে র্যান্ডম জিনিস প্রিন্ট করতাম সেটা আসতে একটু টাইম লাগতো, সো এখন একদম ইনস্ট্যান্ট চলে আসছে, রাইট? আগের মতো কিন্তু টাইম লাগে নাই। সো 1 দিলে 1 আসবে, 2 দিলে 997 আসবে। সো এইটা একটু ইমপ্রুভড মেবি। সো এটা সাবমিট করে দেখি কি বলে। এটা এসি হওয়া উচিত। এটা অ্যাকসেপ্টেড, মাত্র 7 মিলিসেকেন্ড টাইম লাগলো। আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট ওয়েতে চিন্তা করেন, আপনারা কি স্টেপগুলো ধরতে পারছেন কিনা, প্রবলেমটা আমি কিভাবে ধীরে 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 কারেক্ট সলিউশনের দিকে গেলাম? স্টেপ নিয়ে কারো কোনো কনফিউশন থাকলে, কোয়েশ্চেন থাকলে এখন বলতে পারেন। এই দুইটাকে একসাথে করা যেত আসলে, দুইটা লুপ দরকার নেই। সবাই ক্লিয়ার ধরে নিব তাইলে? আচ্ছা, তো এখানে বিল্ট ইন সর্ট ফাংশনটাও ব্যবহার করা যাইতো, আমাকে বাবল সর্ট করতেও হইতো না। বাবল সর্ট ছাড়াও আপনি কাজটা করতে পারতেন, কিন্তু তখন কলটা দিতে হইতো এইভাবে। কিন্তু আপনি তো বলে দেন নাই কে ছোট কে বড়, এটা বিল্ট ইন সর্ট ফাংশন বুঝবে কিভাবে? তো ওকে যেটা করতে হয় আপনার, আমি তো এখানে ইজ গ্রেটার ফাংশনটা লিখছি, রাইট? ওকে আসলে ইজ স্মলার একটা ফাংশন আপনাকে নিজে ডিজাইন করতে হবে। ইজ স্মলার, এক্স্যাক্টলি ইজ গ্রেটারের উল্টা কিন্তু ইজ স্মলার না আসলে। ওকে, তো ইজ স্মলার একটা ফাংশন আপনি ডিজাইন করবেন। ফাংশনটা ডিজাইন করে আপনি এখানে তার নামটা পাস করে দিতে পারেন। জাস্ট ইন্টারনাল সর্ট ফাংশন আপনাকে সর্ট করে দিবে, যেটা বাবল সর্ট থেকেও ফাস্ট। সো সেটা আমি আপনাদেরকে এখন একটু দেখাই। ইজ গ্রেটারের ঠিক উল্টাটা আমি এখানে লিখবো এখন। যদি আমি ইজ গ্রেটারটাকে এখানে এভাবে রাখি, কেউ কি আমাকে হেল্প করতে পারবেন যে ইজ গ্রেটারের উল্টা ইজ স্মলার আমি এখানে লিখতে যাব, কি কি লজিক কোথায় কোথায় চেঞ্জ করা লাগবে? এই যে এটা সবার ফার্স্টে, এটা কি চেঞ্জ হবে না? প্রথম লাইন নাম্বার 64, এখানে কি চেঞ্জ হবে? এটা বা এটা ট্রু হয়ে যাবে, ট্রু হবে, এটা হবে ফলস, আর এটা এটা ট্রু হবে, এটা ট্রু, আর এটা এটা ফলস হবে। ফলস হবে। সো ইজ স্মলার কে পাস, এখানে জাস্ট ফাংশনটার নাম লিখলেই হবে। ফাংশনকেও পাস করা যায় প্যারামিটার হিসেবে, একটু কমপ্লিকেটেড, বাট আমরা এটাকে এইভাবে কাজ করাইতে পারি। ইজ গ্রেটারটাকে ফালাই দিই, আমাদের আর লাগবে না। ইজ স্মলার আমাদের কাজ করতে পারতেছে। আর ও, আমি তো ডিফ কাউন্টই ফালাই দিছি। ডিফ কাউন্ট আই ইকুয়ালস টু
count divisors of divisors of I। আচ্ছা, এটা রান দিলাম, এবার দেখি তো কি বলতেছে। div count কি বলতেছে আবার? ও count divisor হবে এটা। ওকে, সো 1 2 ঠিকঠাক কাজ করতেছে সব, 3 4 1840, সো সব ঠিক আছে। তো এইটা একটা আমার কোড ছোট হইলো, আমার বিল্ট ইন ফাংশন দিয়েই আমার কাজ হইলো। ইজ স্মলার, এটাকে একটু ছোট করা যায় চাইলে, অনেকেই হয়তো বা বুঝতেছেন যে আমি এখানে জাস্ট এই এত কন্ডিশন না লিখে জাস্ট এক্স গ্রেটার দেন ওয়াই লিখতে পারি। এই বুলিয়ান এক্সপ্রেশনটাকে সে ইভালুয়েট করবে, যদি এক্সপ্রেশনটা ট্রু হয় সে রিটার্ন করবে ট্রু, ফলস হলে ফলস। আচ্ছা, আর কেউ যদি চান এটাকেও ছোট করতে পারেন, আর বাট আর ছোট করার দরকার নাই। আচ্ছা, সো এটা একটা ছোটখাটো কোড হয়, আপনি এটাকে ধরে এখানে সাবমিট করতে পারেন। যেহেতু অ্যারের সাইজ কম, ছোট অ্যারের সাইজ, সো এখানে রান টাইমে খুব বেশি ডিফারেন্স আপনারা দেখতে পাবেন না। কিন্তু অ্যারেটা যদি বড় হইতো, ধরেন 1 লাখ বা 10 লাখ এলিমেন্ট থাকতো, তখন ডিফারেন্সটা চোখে পড়তো। আচ্ছা, তো ফাংশন কোথায় কিভাবে কাজ লাগতে পারে দেখেন, আমাদের কোডটা অনেকটাই নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। আমরা চাইলে এই পার্টটাকেও একটা ফাংশনে নিয়ে যেতে পারি, যে ভয়েড প্রি ক্যালকুলেট। প্রি ক্যালকুলেটের ভিতরে এদের সবাইকে রেখে দিলাম। ওকে, সো নাম্বারস যেটা, তাকে তো আমার আবার এখানে ইউজ করতে হবে। আচ্ছা, সো নাম্বারসটাকে গ্লোবালি নিয়ে যাই, হ্যাঁ নাম্বারটাকে গ্লোবালি নিয়ে যাই, আর প্রি ক্যালকুলেটকে জাস্ট এখানে কল দিই। দেখেন তো এখন আমার মেইন ফাংশনটা অনেকটাই পরিষ্কার না, মানে খুব বেশি ঝামেলা এখানে আছে। আপনি কিন্তু সবগুলা পার্টকে আলাদা আলাদা করে ফেলছেন। প্রি ক্যালকুলেট একটা আলাদা পার্ট, সো আপনি যদি প্রি ক্যালকুলেটে যান ফার্স্টে, এই কাজগুলো ফার্স্টে হবে। সো প্রি ক্যালকুলেটে 1 থেকে 1000 পর্যন্ত নাম্বারগুলো জেনারেট হয়ে নাম্বার অ্যারেতে ঢুকলো, দেন প্রত্যেকে ডিভিজরও কাউন্ট হইলো। হওয়া শেষে আপনি অ্যারেটাকে সর্ট করে ফেললেন সেই কাস্টম অর্ডারে, যে অর্ডারে তারা চায়। সো কাজ শেষ, আপনি প্রি ক্যালকুলেট ফাংশনের কাজ শেষ, তার মানে নাম্বার যে ভেক্টরটা সেটা অলরেডি সর্টেড, যেই কাস্টম অর্ডারটা দরকার ছিল। ফাইনালি আপনি টেস্ট কেস ইনপুট নিলেন, কয়টা টেস্ট কেস থাকবে, আপনি একটা টেস্ট কেসের জন্য পজিশন ইনপুট নিলেন, নেওয়ার পর সেই পজিশনে যেই ভ্যালুটা আছে তাকে প্রিন্ট করে দিলেন। দ্যাটস ইট, আপনার কোডটা নিট অ্যান্ড ক্লিন হইলো অনেক। প্রি ক্যালকুলেট আলাদা এখানে থাকলো, প্রি ক্যালকুলেটের ভিতর থেকে দেখেন আবার ইজ স্মলার ফাংশনটার একটা এক্সেসিবিলিটি আছে এখানে। আপনি ইজ স্মলারে গেলেন, ইজ স্মলারের ভিতরে স্মলারের লজিকটা এখানে আপনি লিখে দিলেন। আপনার কাউন্ট ডিভিজর একটা ফাংশন এখানে আছে, যেটা আসলে এই প্রি ক্যালকুলেটের ভিতরে ব্যবহার হয়েছে। আপনাদেরকে যেদিন আমি দেখাই একটা জিনিস, training.devskill তো এখন নাই আসলে, এখন তো devskill.com, এটা কি এখনো আছে training.devskill? ও আচ্ছা, হ্যাঁ। সো কোর্সে যদি যাই, ওয়াও সাইটে তো স্লো কেন। আচ্ছা, আমাদের কোর্স কোথায়, এই যে, ওকে, এখানে যদি আপনারা যান, উইয়ার্ড, এত স্লো কেন? ভাই লগইন করাও যাচ্ছে না বলতে। আমি তো পারলাম, কিন্তু খুবই স্লো। আচ্ছা, এখানে দেখবেন আপনারা যে এই দেখেন সর্টিং কত পরে, আমি আপনাদেরকে আগে থেকে জাস্ট টাচ দিছি, আপনাকে সর্টিং এখনই জানা লাগবে না, মানে বিল্ট ইন সর্টিং ফাংশনটা ইউজ করতে পারবেন, আমি অলরেডি দেখাইছি সেখানে। তো তারপর অনেক নিচে যাওয়ার পর দেখেন অনেকটা লাস্টের দিকে হচ্ছে নাম্বার থিওরি। তো যখন এই নাম্বার থিওরির এই ক্লাসগুলো আমরা করব, তখন আমি দেখাবো এখানে জাস্ট এই কাউন্ট ডিভিজর ফাংশনটাকে 2টা কাজ করে এটাকে ওয়াইল্ডলি অপটিমাইজ করা সম্ভব। জাস্ট আমি এখানে এই জিনিসটা অ্যাড করছি, জাস্ট এইটুক। যদি ভাগ যায়, কাউন্ট প্লাস ইকুয়ালস টু 2 করছি, এন্ড যদি কখনো এটা হয় যে i ইন্টু i ইকুয়াল n, তখন কাউন্ট মাইনাস মাইনাস করছি, আর ভাইয়া, কিচ্ছু না। জি হ্যাঁ, এই যে এখানে হচ্ছে ফর লুপের এখানে i টু i একটু যদি ক্লিয়ার হ্যাঁ করতে হ্যাঁ হ্যাঁ শিওর। মানে আমি একটা, মানে এই পার্টটা একটু শেষ করি, তারপর আমি বলতেছি আমি এখানে কি করতে চাইতেছি আসলে। আচ্ছা জাস্ট এইটুকু কোড চেঞ্জ, কোডের আউটপুট সেম, সবকিছু সেম, আগের থেকে অনেক বেশি অপটিমাইজড এটা। কেন কাউন্ট ডিভিজর আগে ওএন এ কাজ করতো, এখন মানে কতটুকু ফাস্ট হয়েছে আমি একটু বলি। কাউন্ট ডিভিজর যদি আগে 1
কোটি ইটারেশন চালানো দরকার হইতো তার, মানে 1 কোটি সংখ্যক স্টেপ তাকে এক্সিকিউট করতে হইতো। এখন সে এক্সিকিউট করবে কয়টা স্টেপ জানেন? জাস্ট 3100টার মতো। 1 কোটির জায়গায় 3100টার মতো স্টেপ। আগের থেকে অনেক অপটিমাইজড হয়ে গেল, কোড ছোট্ট একটা চেঞ্জ, কিন্তু এইটুকুর পিছনে যে ম্যাথ, সেই ম্যাথটুকু আমরা ডিসকাস করব এই নাম্বার থিওরির সেকশনে এসে। এই যে প্রাইমারিটি চেক অ্যান্ড জেনারেশন, হ্যাঁ, এই পার্টটাতে এসে, এই যে ডিভিজিবিলিটি, প্রাইমারিটি চেক অ্যান্ড জেনারেশন, এই পার্টটাতে এসে আমরা এইটুকু অংশের বিস্তারিত প্রমাণ দেখব। সো যেহেতু আমরা এখনো এই পার্টটা শিখি নাই, সো আমি এটাকে আন্ডু করে দিতেছি। যখন আসবে তখন আমি প্রতিটা স্টেপ এক্সপ্লেন করব। ছোট ছোট কিছু চেঞ্জ আছে, করলে কোড অনেক অপটিমাইজড হয়। ইভেন এত কষ্ট করে কাউন্ট ডিফ করাও লাগে না, আরো স্ট্রেট ফরওয়ার্ড ওয়ে আছে যেটা আরো ফাস্ট। একটা সংখ্যা থেকে একটা রেঞ্জের মধ্যে সবগুলো সংখ্যার ডিভিজর কয়টা কয়টা করে আছে প্রি ক্যালকুলেট একবারে করা যায়, 2টা লাইনের মাত্র কোড। কিন্তু সেটাও যদি দেখতে হয় আমাদেরকে এই সিভ পর্যন্ত আসা লাগবে। সো অনেক মজার মজার জিনিসপত্র এখনো ওয়েট করতেছে, ছোট ছোট কোডে চেঞ্জ, কিন্তু তার পিছনের কনসেপ্ট অনেক বড়। তো আমি এখনো আপনাদেরকে অ্যাডভান্স এগুলো এখন বলতেছি যাতে আপনারা একটু এক্সাইটেড থাকেন, হতাশ না হন। হতাশ হইলে আবার উল্টা, মানে আমার উদ্দেশ্য মানে ব্যর্থ হবে তখন। তো অনেক পরে সেগুলা, ভয়ের কিছু নাই, লাস্টের দিকে হবে অনেকটা। এর মাঝখানে অনেক প্র্যাকটিস করার টাইম পাবেন, অনেক কিছু চেঞ্জ হবে। আমি জাস্ট আপনাদেরকে আগে থেকে বলতেছি যে কি কি হইতে পারে একদম কোর্স শেষে বা মাঝামাঝি পর্যায়ে আপনাদের স্কিল সেট কোথায় যাবে। তো কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন, আমি না হয় ক্লাস শেষ করবো ইনশাআল্লাহ। আগামীকালকে আমরা আবার রিকারশন বা নট এক্স্যাক্টলি রিকারশন, আগামীকালকে আমরা নাম্বার নিয়ে, টাইম কমপ্লেক্সিটি নিয়ে হচ্ছে আমরা কথাবার্তা বলবো। রিকারশন পরে, আগে টাইম কমপ্লেক্সিটিটা জরুরি, কারণ অনেক জায়গায় টাইম কমপ্লেক্সিটি চলে আসতেছে, তো সেগুলো নিয়ে কথা বলতে হবে। জি, কল বাই ভ্যালুটা যদি একটু বলে দেন। কল বাই ভ্যালু হচ্ছে ভাইয়া দুই রকম, দুই ভাবে কোন একটা ফাংশনে তুমি তোমার অবজেক্টকে পাঠাইতে পারবা, পাস করা যায় দুই ভাবে। একটা হচ্ছে কল বাই ভ্যালু, আর একটা হচ্ছে কল বাই রেফারেন্স। তো কল বাই ভ্যালু মানে তুমি যাকে পাস করতেছো, এই যে আমরা যে এইভাবে লিখতেছি ইন্ট এন লিখতেছি, হ্যাঁ, এটা কল বাই ভ্যালু। তো যেহেতু একটা সিঙ্গেল ভ্যারিয়েবল, সো খুব বেশি কস্ট নাই দেখে আমরা আর ভেজাল করি নাই। তো কল বাই ভ্যালু যেটা করে যে তুমি যাকে পাস করতেছো, যে ফাংশন থেকে যে ভ্যালুটাকে পাস করবা, তার একটা কপি ক্রিয়েট করে, ওই ফাংশনটার জন্য একটা কপি ক্রিয়েট করে নেয় ওর। ধরো আমি যে কাউন্ট ডিভিজরকে কল দেই, এখান থেকে কল দেই, যেই আই ভ্যালুটাকে পাঠাচ্ছি আমি এখান থেকে, এক্স্যাক্টলি সেম আই আমার এই, মানে আইটা তো আসলে এন, এই ভ্যারিয়েবলটা তো আই কে ক্যাচ করে, তো ওই আই আর এই এন এক না, ওরা ডিফারেন্ট। এই এন হচ্ছে আমার ওই আয়ের একটা কপি, একটা রেপ্লিকা, দুইজনের মধ্যে কোনো কানেকশন নাই, জাস্ট ভ্যালু সেম, এইটুক। কল বাই ভ্যালু এই কাজটা করে। আর কল বাই রেফারেন্স যদি হয়, তখন এক্স্যাক্টলি ওই আই আমার র্যামের যে পজিশনে আছে, মানে তার যে অ্যাকচুয়াল অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেস থেকে ধরে নিয়ে এসে তাকে ইউজ করে। ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম। ধরো তোমার র্যামের মধ্যে কোথাও না কোথাও, আমি লিখে দিই যে ধরো ইন্ট আই ইকুয়ালস টু 5, তো তোমার র্যামে কোথাও না কোথাও এই 5 সেভ হয়ে থাকবে। 5 ধরো এখানে সেভ হয়ে আছে। এই 5 এর অ্যাড্রেস হচ্ছে ধরো 0x55, এটা হচ্ছে এই 5 এর অ্যাড্রেস। তো তুমি যখন ইন্ট আই লিখে 5 লিখতেছো, তার মানে আই ভ্যারিয়েবলটার সাথে এই অ্যাড্রেসটার একটা লিংক আপ আছে। সো আই যখন তুমি লিখো, সেই এই অ্যাড্রেসে থাকা যে ভ্যালুটা, সেই ভ্যালুটাকে নিয়ে আসে। ওকে, আচ্ছা, যদি তুমি এই আয়ের একটা নতুন কল বাই ভ্যালু করো, তখন যেটা হয়, নতুন একটা কপি ক্রিয়েট হয়। লেটস সে তার নাম হচ্ছে এন, লেটস সে তার নাম হচ্ছে এন। তো এক সেকেন্ড, আমার বিড়ালটা একটু ঝামেলা করতেছে। আচ্ছা, তো হ্যাঁ, সো নতুন একটা কপি ক্রিয়েট হয় যার নাম হচ্ছে এন। তো তোমার র্যামে আর একটা নতুন 5 ক্রিয়েট হয়, তখন তার অ্যাড্রেস স্পেসটাও হয় ডিফারেন্ট। তো তাকে পয়েন্ট করে এই এন, সম্পূর্ণ আলাদা কল বাই ভ্যালুর ক্ষেত্রে, সম্পূর্ণ তাদের থাকে। আচ্ছা, যদি তুমি কল বাই ভ্যালু করো, তখন কি হয় জানো? এই ঘটনাটা ঘটে, আই এবং এন একজনকেই পয়েন্ট করে, তাদের অ্যাড্রেস সেম, জাস্ট তাদের নামটা ভিন্ন।
আমি কি বুঝাইতে পারছি জিনিসটা? হ্যাঁ ওকে। এটা হচ্ছে কল বাই রেফারেন্স, আর আগেরটা হচ্ছে কল বাই ভ্যালু। কল বাই রেফারেন্সটা তো পয়েন্টারের মাধ্যমে কাজ করে, তাই না? রাইট রাইট রাইট, কারণ আমার অ্যাড্রেসটাই দরকার ভাইয়া, আর তো কিছু দরকার নেই। মানে আই অ্যান্ড এন তখন এক্স্যাক্টলি সেম কাজ করে, তারা সেম ভ্যারিয়েবলকে মিন করে। আমি যদি আই এর ভ্যালু কখন আপডেট করে দেই, মানে আই যাকে পয়েন্ট করতেছে তাকে আপডেট করে দেই, আমি দেখবো এন এর ভ্যালু আপডেট হয়ে গেছে, কারণ তারা একই ভ্যালুকে পয়েন্ট করতেছে, রাইট? এটা হচ্ছে কল বাই রেফারেন্স হলে এটা ঘটবে। জি ভাইয়া। ওকে, আমি আরো রিসোর্স দিয়ে দিব না, আজকে একটু স্টাডি করলেই আরো ক্লিয়ার হবে, তখন যদি অ্যাডিশনাল কিছু লাগে দিয়ে দিব। ওকে, কারো যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারি। রিকারশনের ক্লাসটা কবে হবে ওটা হ্যাঁ, নিয়ে একটু ভেজাল, মাথা খারাপ হয়ে যাচ্ছে। ভেজাল, আচ্ছা কোনো সমস্যা নেই, আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আমার নিজের জায়গা থেকে বেস্ট ট্রাই করে এই রিকারশনের ঝামেলাটা আপনাদের মাথা থেকে সরায় দেওয়ার, ইনশাল্লাহ প্রবলেম থাকবে না। রিকারশনটা আমার আগামীকালকে টাইম কমপ্লেক্সিটি নিয়ে ক্লাস নিতেই হবে, কারণ দেখতেছেন আমি অনেক জায়গায় আসলে টাইম কমপ্লেক্সিটির কথা বলতেছি, বাট আপনাদের আগে থেকে কনসেপ্ট ক্লিয়ার না থাকার কারণে বুঝতে পারতেছেন না, অনেকেই প্রবলেমটা ফেস করতেছেন। তো কালকে টাইম কমপ্লেক্সিটিটা নিয়ে শুরু করব, যদি দেখি যে উইদিন 1 আওয়ার এটা কমপ্লিট হয়ে গেছে, দেন আমি কালকে রিকারশন শুরু করব। আর যদি দেখি যে না, এটা আসলে কালকে টাইম হইতেছে না, কারণ কোনোভাবে শুরু করলে তো ভালো হবে না, ভালো মতোই শুরু করতে চাই, তো তাহলে নেক্সট উইক ইনশাল্লাহ আমরা রিকারশন দিয়ে শুরু করব। কমপ্লেক্স হবে কিছু বলার কোনো প্রিরিকুইজিট না, এটা নরমালি অ্যাটেন্ড করতে পারলেই হবে। ওকে, তাহলে আমরা আজকে ক্লাসটা শেষ করতেছি, আগামীকালকে সবার সাথে কথা হবে। আচ্ছা, শুভ ভাই মেবি কিছু বলতে চান? জি, আচ্ছা এটা মেবি আগের হ্যান্ড রেজ ছিল। ওকে ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।